প্রথম ক্লাস। সো নতুন স্টুডেন্ট থাকতে পারে অনেকে। সো ক্লাস শুরু করার আগে আমি একটু ম্যানেজমেন্ট রিলেটেড কথাবার্তা বলে দেন ভাইদেরকে রিকোয়েস্ট করবো ক্লাসটা শুরু করার জন্য। সো সেটা হচ্ছে ম্যানেজমেন্ট রিলেটেড কোয়েশনগুলো হলো তোমরা অনেক সময় ক্লাস শুরু করার পরে করো। সো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তোমরা অনেকে জানো যারা পুরাতন স্টুডেন্ট অনলাইন ক্লাসগুলো কিভাবে হয়, কিভাবে তোমরা কোয়েশন করবা, কিভাবে অ্যান্সার পাবা। সো আমাদের এখানে চ্যাট বক্স এবং কিউ এন্ড দুটো সেকশন আছে। বায়ারা যখন ক্লাস করাবেন, স্লাইড পড়াবেন, তখন তুমি বায়ার কথা উত্তর দেওয়ার জন্য বা রেসপন্স করার জন্য চ্যাট বক্সটা ইউজ করবা। আর যিনি থাকবেন হলো কিউ এন্ড এ সেকশনে, ওই বায়াকে অ্যান্সার দেওয়ার জন্য, কোয়েশন করার জন্য কিউ এন্ড এ সেকশনটা ইউজ করবা। ওখানে তোমরা ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কোয়েশন করবা না, ক্লাসটা পুরোটা করো। ক্লাস শেষে আমি 5 মিনিট সময় নিব, দেন তোমাদের ম্যানেজমেন্ট রিলেটেড যে কোয়েশনগুলো আসে সেগুলো আমি অ্যান্সার দিয়ে দিব। এর ভাই কিছু আমি একটু বলি, তারপর আপনি একটু বলেন। হ্যাঁ, আমি 1 মিনিট বলি। আমি ওকে। সুজন ভাইয়া, আমি তোমাদের কিউএনএ কোশ্চেনে থাকবো আর কি, কোশ্চেন আনসার পড়বে। আমি তোমাদেরকে জাস্ট যে কথাগুলো বলি একটু শোনো। জাস্ট যে তোমরা যেমন একটা টপিকস পড়ানো হচ্ছে, টপিক সম্পর্কে তোমরা আগেই কোশ্চেন করে ফেলো। দেখবা যে ওই কোশ্চেনটা আগে করো না, পড়ানোর মাঝেই করো। যদি না বুঝো, দেখবা যে ওই টপিকসটাই আছে, তুমি যে কোশ্চেনটা করছো না ওইটাই আছে। আর যেমন হচ্ছে তোমরা বিভিন্ন ধরনের কোশ্চেন করো যে কয়টা সিকিউ আসবে, ভাই হচ্ছে আমি এই পিডিএফটা পাবো কিভাবে, তারপরে হচ্ছে আমি আজকে তোমাদের টোটাল গদ্যের উপরে হবে, শুধু গদ্য। ঠিক আছে, এই গদ্যের উপরেই হবে সব টপিকস গুলো। আর এই যে পিডিএফ পাবো কিভাবে, এই অফিস থেকে দিব, এইভাবে এই কোশ্চেন গুলো আমাদের না, তোমরা এই যে ভাইকে করবা। ঠিক আছে, এখন ভাই শুরু বলেন। এই কোশ্চেন গুলো আমরা ইয়ে করি, এগুলা বলে ফেললাম আগে থেকে। হ্যাঁ, তো সুজন ভাইয়া তো বললোই, তারপরও আমি ক্লাসটা শুরু করার আগে আমি ভাইয়াদেরকে বলবো, ভাইয়াদের প্রথম ক্লাস যেহেতু ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য আজকে ভোকালে থাকবেন কাউসার ভাই, আর কিউএনএ সেকশন থাকবে সুজন ভাই এবং তন্নি আপু। সো ভাইয়ার আপুরা একটু ইন্ট্রোডাকশন দিয়ে দেন শুরু করতে পারেন। আমি তো পরিচয় দিলাম, আমি সুজন, আমি তোমাদের কিউএনডে তে আছি। দেন তন্নি থাকলে, তন্নি বলো, তোমার পরিচয়টা বলো। আমি তোমাদের তন্নি আপু, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আছি। আর প্রশ্ন করার সময় আজকে যেহেতু গদ্য, তোমাদের পদ্য নিয়ে কোনো রকম আলোচনা এখানে কিন্তু করবা না। এই লাইনটা কার, তাহলে ইররিলেভেন্ট কবিতা যেগুলো তোমাদের বইতেই নাই, সেগুলো বলার কোনো দরকার নাই। যে এই লাইনটা কোন কবির, এই গানটা ইনি লিখছেন কিনা, এগুলো তো আসবে না তোমাদের পরীক্ষায়। ওকে, আমাকে শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে এবং স্লাইডটাও দেখা যাচ্ছে, সমস্যা হচ্ছে না, অল ক্লিয়ার আচ্ছা ভাইয়া। ভাই, ওকে, থ্যাংক ইউ। তো ভাইয়ারা যারা শুনছো, আমাদের স্টুডেন্টরা, তোমাদের সবাইকে উদ্ভাসের আজকের ক্লাসে স্বাগত। আজকে তোমরা করবা হচ্ছে মডেল টেস্ট প্রোগ্রামের বাংলা 1 নম্বর লেকচার। তোমরা গদ্যগুলো অলরেডি দেখতে পাচ্ছ, নির্বাচিত গদ্য যেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমি কাউসার ভাই, তোমাদের কাউসার আহমেদ, আজকে তোমাদের সাথে ভোকালে থাকবো, অর্থাৎ আমি তোমাদের পড়াবো। আর বাকি দুজন তোমাদের সুজন ভাই, তারপরে তন্নি আপু, তারা তো কথা বললেন, তারা তোমাদেরকে অ্যান্সার দিবেন কিউএনএ তে। তোমরা তোমাদের টপিক রিলেটেড মানে গদ্য রিলেটেড। হ্যাঁ, আমরা হয়তো পড়তেছি 8টা, তুমি 12টা গদ্য থেকে প্রশ্ন করতে পারবা, সমস্যা নাই। কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা পড়তেছি সেটা তুমি বুঝতেছো কিনা, বুঝতে পারছো কিনা। যেটা আজকে আমরা পড়তেছি না, দেখো 4টা আমরা বাধ্য হয়ে বাদ দিয়ে 8টা নিয়ে কথা বলতে হচ্ছে, কারণ 12টা 2 ঘন্টায় পড়ানো যাবে কিনা বা কতটুকু পড়ানো যাবে এটা একটু বোঝার চেষ্টা করবা। বুঝা গেছে? অত স্বার্থপর হয়েও না, ভাই 12টাই পড়ান। 12টা পড়াইলে তো ভাইয়া সময় আরেকটা তুমি কম কথা বরাদ্দ বলতে পাবা, চাই। অনেক দরকারি জিনিস। হ্যাঁ বলো। হ্যাঁ, আচ্ছা, ভাইয়ার পড়ানোর দিকে তোমরা বেশি মনোযোগ দিবা। তোমরা যদি অন্য একটা টপিক নিয়ে তখন ভাবতে থাকো, তখন ভাইয়া যে গুরুত্বপূর্ণ জিনিসটা তোমাদের বোঝাচ্ছে ওটা কিন্তু তোমরা মিস করবা। এখানে অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোই বোঝানো হয়। হ্যাঁ একটার হ্যাঁ, সময় সেটাই আরেকটা ভাবলে তোমাদের ইম্পর্টেন্ট জিনিসটাই কিন্তু মিস হয়ে যাবে। সেটাই। অনেকে আবার কবিতা থেকে কোশ্চেন করে বসো, এগুলা না, কবিতার জন্য তো আমাদের আরেকটা ক্লাস আছে। আজকে গদ্য নিয়ে কথা বলছি, আর গদ্যের মধ্যে বললাম তো যে তোমাদের 8টা নিতে হয়েছে গুরুত্বপূর্ণ এই বিবেচনায়, এবং আমাদের 2 ঘন্টার সময় এই বিবেচনায়। এখন যদি মন খারাপ করে ভাই 12টাই পড়ান, তাহলে ভাই তোমার সাথে আসলে আমার মানে বনবে না, সহজ স্বাভাবিক কথা হবে না। কারণ 12টা আমরা তো পড়াতে চাই, সবই পড়াতে চাই, কিন্তু তোমাকে পড়ানোর জন্য কতটুকু সময় বরাদ্দ আছে সেটা বুঝতে হবে তো, তাই না? আর গুরুত্বের বিবেচনা বলে একটা কথা আছে, আসো আমরা শুরু করি। যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো নিয়ে কথা বলবো। এবং আরেকটা কথা,
এই টপিকগুলো আলোচনায় আসার আগেই তোমরা প্রশ্ন করো, এটা বিরক্তিকর। কিউএনএতে যারা থাকে তারা বিরক্ত হয়। যেটা পড়াচ্ছি সেটা নিয়ে কোশ্চেন করবা, যদি না বুঝো, বুঝতে পারলে তো ওকে, আগে স্লাইড দেখবা, বুঝে গেলে ফাইন, না বুঝতে পারলে তারপরে যখন আমি অন্য টপিকে চলে যাবো ওখান থেকে কোশ্চেন করবা। আগে স্লাইড দেখবা, দেন কোশ্চেন করবা। স্লাইড দেখেই প্রশ্ন করা শুরু করে দিও না, এটা পাক নামে, এটা ভালো দেখায় না। আসো আমরা অপরিচিতা 52 দিনগুলো, জাদুঘরে কেন যাব, আমার পথ, রেইনকোট, কথা বলবো আজকে। তো শুরু করো। প্রথমেই আছে হচ্ছে আমাদের রবীন্দ্রনাথের কি লেখা আছে আমাদের বলো তো দেখি? অপরিচিতা নাকি? একটা রোমান্টিক গল্প। রবীন্দ্রনাথ সম্বন্ধে আমরা একটু জানবো। এখানে দেখো অনেকগুলো তথ্য আছে। আমাদের বাংলা সাহিত্যের সব থেকে বড় আসনটা ওনার। আমাদের বাংলা সাহিত্যের উনি সব থেকে বড় মানুষ, আবার উনি বিশ্বকবি, হ্যাঁ, আর এটা যে তোমাদের এই সব গদ্য থেকেই কোশ্চেন হবে। আবার উনি এই মহা এই 8টা পড়ানো হচ্ছে, কিন্তু সব গদ্য থেকেই কোশ্চেন হবে। কোশ্চেন হবে, হ্যাঁ। আর আরেকটা কথা যেটা হচ্ছে রবীন্দ্রনাথ প্রথম এশীয়দের মধ্যে নোবেল প্রাপ্ত পাইতে, তো পুরো এশিয়া মহাদেশে ওনার আগে আর কেউ পায় নাই, সুতরাং বিশাল মানুষ। এজন্য রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল, বঙ্কিম, তাদের জীবন সম্বন্ধে, তাদের কর্ম সম্বন্ধে তোমাদের একটা ভালো ধারণা যেন থাকে, এগুলো খেয়াল। টেক্সট বইয়ে তার থেকে বেশি তথ্য এখানে সংযোজন করেছি। এই কারণে প্রথমত এনাদের থেকে তোমাদের অ্যাডমিশন টেস্টে প্রচুর কোশ্চেন হবে। তোমরা ইন্টারমিডিয়েট দেওয়ার পরে অ্যাডমিশন টেস্টে উপনীত হইবা, একটা কারণ। আর দ্বিতীয় কারণ, গুরুত্বপূর্ণ রাইটার যারা, তাদের সম্বন্ধে বেশি তথ্য রাখছি যেন তুমি পরবর্তীতে পিডিএফটা পড়ার সময় এগুলোকে জানতে পারো। ঠিক আছে কথাটা? একটা বাংলাদেশের বাঙালি নাগরিক হিসেবে তোমার এগুলো জানা দরকার। রবীন্দ্রনাথের জন্ম মৃত্যু আমার ধারণা সবাই জানো, কথা বলবো না, এটা নিয়ে মুখস্থ করে নিবা। রবীন্দ্রনাথের ছদ্মনাম কি ছিল দেখো তো? একটা ছদ্মনাম আছে ওনার, এটা হলো ভানু সিংহ। এই রবি বা সূর্য, এই সূর্য হলো ভানু। এই ভানু মানে হলো সূর্য, বুঝতে পারছো? তো রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র, রবি মানে সূর্য, ইন্দ্র মানে হলো রাজা, সেরা। হিন্দু ধর্ম যে দেবতাদের রাজাকে বলা হয় ইন্দ্র, কথা বুঝছো? তো ভানু সিংহ মানেও কিন্তু রবীন্দ্রই হইলো। ভানু মানে যদি সূর্য হয়, কারো নিউট করা। তো রবীন্দ্র বলতে যেটা বোঝায়, ভানু সিংহ বলতে সেটাই বোঝায়, বুঝতে পারছো? কই দুটো একই জিনিস। এরপরে হিন্দু মেলার উপহার, এটা তার প্রথম প্রকাশিত কবিতা। আর প্রথম রচিত কাব্য সেটা হচ্ছে বনফুল, এটা 15 বছর বয়সে। আর প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ, কবিতার বই যেটা, সেটা হলো কবি কাহিনী। প্রথম প্রকাশিত উপন্যাস তোমার বইয়ে এটা আছে, বউ ঠাকুরানীর হাট। তারপরে আছে প্রথম প্রকাশিত ছোট গল্প ভিখারিনী। আর সবার শেষে প্রকাশিত হয়েছিল মুসলমানের গল্প। এখানে একটা কথা বলতে চাই, রবীন্দ্রনাথ কিন্তু বাংলা ছোট গল্পের জনক, মনে রাখবে এটা। রবীন্দ্রনাথ বাংলা ছোট গল্পের জনক, অর্থাৎ ওনার আগে বাংলা সাহিত্যে আর কেউ ছোট গল্প লিখে নাই। বিশ্ব সাহিত্যে ছোট গল্প প্রথম লিখেছিলেন একজন মার্কিন সাহিত্যিক, ওনার নাম এডগার অ্যালান পো। তোমরা 19-এ পড়ে আসছো, ওখানে সাহিত্যের রূপরীতি নামে যে লেখা ছিল ওখানে তোমরা পড়ে আসছো। এডগার অ্যালান পো, উনি বিশ্ব সাহিত্যে ছোট গল্পের জনক ছিলেন। আর বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক যিনি, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ। প্রথম প্রকাশিত নাটক বাল্মীকি প্রতিভা, এগুলো তোমার মুখস্থ করার জিনিস ভাইয়া, তথ্য মুখস্থ করবা। নোবেল পাইছিলেন উনি 1913 সালে। এই দেখো, এই সহজ জিনিস অনেকে পারে না, এটা খুব কষ্টের রে ভাই। তুমি 12-13 বছর স্টুডেন্ট লাইফ কাটানোর পরে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছে কত সালে, এটা পারো না? এটা খুব খারাপ না? 13 সালে পাইছিলেন সং অফারিংস এই বইটার জন্য। সং অফারিংস গীতাঞ্জলি নামে ওনার যে বাংলা বইটা আছে, এটার ইংরেজি অনুবাদ এবং অন্যান্য বই থেকেও কিছু কিছু অনুবাদ, কিছু কিছু কবিতা এবং গান নিয়ে সং অফারিংস। গীতাঞ্জলি কথাটাকে বাংলা হয় গীত যুগ অঞ্জলি। গীত মানে গান, অঞ্জলি মানে পূজা, দুই হাত একত্র করে প্রার্থনা করা। সং মানে গান, অফারিংস মানে মোনাজাত বা পূজা, একই কথা। তাহলে গীতাঞ্জলি কথার যে অর্থ, সং অফারিংস কথার একই অর্থ। গীতাঞ্জলি এই বইটা 10 সালে প্রকাশিত হয়েছিল, কথা বুঝতেছো আমার? গীতাঞ্জলি প্রকাশিত হয়েছিল কত সালে? 1910 সালে। আর এটার অনুবাদ প্রকাশিত হয়েছিল 1912 সালে। এই গীতাঞ্জলি 1910,
আর সং অফ আরিংস এটার যে অনুবাদ সেটা প্রকাশিত হয়েছিল কত সালে? 1912 সালে। এটা প্রকাশিত হয়েছিল 1912 সালে। আর নোবেল পাইছে তার ঠিক পরের বছর 1913 সালে। কত মনে থাকবে? আর উনি ইংরেজ সরকার ওনাকে নোবেল পাওয়ার পরে স্যার উপাধি দিছিলেন, বা নাইটহুড উপাধি দিলে তাদের নামের পূর্বে স্যার বলতে হয়, মহাসম্মানিত তারা। পরে 19 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে উনি সেটা বর্জন করেছিলেন এই উপাধিটা। পাঞ্জাবে সাধারণ মানুষ একত্র হয়ে বিক্ষোভ করছিল ইংরেজ সরকারের বিরুদ্ধে, জায়গাটার নাম জালিয়ানওয়ালাবাগ। ওখানে একজন ইংরেজ জেনারেল, তার নাম হচ্ছে জেনারেল ডায়ার, ডায়ার গিয়ে বলছে সাধারণ মানুষের বিক্ষোভে গুলি করো এদেরকে থামানোর জন্য। প্রচুর মানুষ মারা গেছিল। ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ কি করেছিলেন? এই নাইটহুড বা স্যার উপাধি বর্জন করেছিলেন। তারপরে আছে ব্রজবুলি ভাষা রচনা করেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী। ভাইয়া, প্রথমত পদাবলী মানে হচ্ছে রাধা এবং কৃষ্ণের প্রেম বিষয়ক যত লেখা, এগুলাকে বলা হয় পদাবলী সাহিত্য। আর ব্রজবুলি হচ্ছে একটা ভাষার নাম। এই ভাষাটা বাংলা ভাষা আর মৈথিলি ভাষা, এই দুইটা ভাষার সংমিশ্রণে এই ভাষাটা তৈরি হয়। এটা একটা কৃত্রিম ভাষা, কবি সাহিত্যিকরা তৈরি করেন এই ভাষাটা। বুঝছো কি? এই বাংলা প্লাস মৈথিলি ভাষা সমান সমান হলো ব্রজবুলি ভাষা। ওকে, এটা একটা কৃত্রিম ভাষা, বড় ক্লাসে গেলে জানতে পারবা এগুলো। এই ভাষায় রবীন্দ্রনাথ লিখছেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী, অর্থাৎ উনিও রাধাকৃষ্ণের প্রেম বিষয়ক লেখা লিখছেন। রাধাকৃষ্ণের প্রেম বিষয়ক লেখাকে একটু আগেই বলেছি, এগুলোকে বলা হয় পদাবলী বা বৈষ্ণব পদাবলী। এরপরের তথ্যগুলো তোমরা জানো, জাতীয় সঙ্গীত লিখছেন বাংলাদেশের, ভারতের। আর বসন্ত নামে একটা নাটক ছিল, এটা কাজী নজরুলকে, কালের যাত্রা শরৎ বাবুকে, আর তাসের দেশে উৎসর্গ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। এরপরে মনে রাখার কিছু সহজ উপায়। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের নাম, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের নাম, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্যের নাম। একটু পড়ে ফেলো তো তোমরা ভাইয়া। তার আগে তোমাদেরকে আমি একটু ক্ষমা চাচ্ছি, আমার চুলায় চা আছে, আমি একটু চিনি দিয়ে নিয়ে আসি। হ্যাঁ, তোমরা একটু পড়ো এটা। ওই যে আর একটা আমি একটু তাহলে বলি, ওই যে যে ইংরেজি অনুবাদ করেছিলেন যে গীতাঞ্জলি, ওইটা আপনারা একটু লিখে নিন। উইলিয়াম বাটলার ইয়েটস, WILLIAMBUTLER ইয়েটস, YEATS, উইলিয়াম বাটলার ইয়েটস হচ্ছে গীতাঞ্জলি, যেটা হচ্ছে বা সং অফারিং, যে গীতাঞ্জলি 1910 সালে যেটা লিখে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং 1913 সালে যেটা নোবেল পুরস্কার পায়। এটা কি কারণে পায়? অর্থাৎ বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার কারণে পায়। এবং যে অনুবাদটা করেন এটা রবীন্দ্রনাথই করেনি। সং অফারিং যে নামটা, এটা কিন্তু রবীন্দ্রনাথই করেনি। এই সং অফারিং নামটা অনুবাদ করেছিলেন হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েট, আমরা সংক্ষেপে যেটাকে বলি WB ইয়েটস, YEATS, WB ইয়েটস, যার পূর্ণ নাম হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস। নামটা চ্যাট বক্সে লিখে দিতে পারেন ভাই, পাবলিক করে। ও আচ্ছা আচ্ছা, পাবলিক করে এখানে লিখে দেওয়া যাবে না? ওকে, এতে থ্যাংক হ্যাঁ। ইউ। এটা আপনারা সবাই মনে রাখবেন। আর হচ্ছে এখানে হ্যাঁ, রবীন্দ্রনাথ সম্পর্কে এইগুলাই। এবং আরেকটা কথা, যে তিনি, তাকে কিন্তু ছোট গল্পের জনক বলা হয়, এটা মনে রাখবেন। এবং তিনি সবচাইতে বড় কথা কি জানেন? তিনি সবচাইতে বেশি ছোট গল্প রচনা করেছেন আমাদের বাংলাদেশে থেকেই, এবং সেটা হচ্ছে কুষ্টিয়ায়। হ্যাঁ, কুষ্টিয়ার যে শিলাইদহে বসে তিনি সবচাইতে বেশি ছোট গল্প রচনা করেছেন। তার ছোট গল্পের সংখ্যা 95টির পরে আসবেন আপনারা আরো। ঠিক আছে, এটা মনে রাখবেন। আর ওই যে তার প্রথম যে ছোট গল্পটা তিনি রচনা করেন, তার নাম ছিল ভিখারিনী। এখানে বলাই আছে আপনাদের, এটা হচ্ছে 16 বছর বয়সে তিনি রচনা করেন। 16 বছর, আমি লিখে দিচ্ছি চ্যাট বক্সে, তার বয়স ছিল তখন 16 বছর। ওকে বন্ধু, থ্যাংক ইউ ওকে, সুজন। থ্যাংক ইউ দোস্ত। হ্যাঁ, তোমরা কিছু মনে করবে না, আমি শুধু চা একটু চিনি দিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, একা তো বাসায়। দেখো, খেয়াল করো, আসো আমরা কথা বলি। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের ওনার তো 56টা কবিতার বই। তার সৃষ্টি সম্ভারটা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো, উনি কত কিছু লিখছেন। তো কবিতার বইয়ের নামগুলো এখানে একটু তোমাদের কাব্যিক ভাবে গল্প আকারে লেখা দেওয়া হয়েছে, অল্প কিছু বই, যাতে তোমরা মনে রাখতে পারো। এরপরে দেখো উপন্যাসের নাম, রাজর্ষি বউ ঠাকুরানীর হাটের যোগাযোগ কি বলে শেষের কবিতায় 4 অধ্যায় পড়ছিল, হঠাৎ শুনতে পেলো ঘরে বাইরে সবার চোখের বালি গোড়া। মেয়েটি নৌকাডুবিতে মারা গেছে, বাড়ির 2 বোন মালঞ্চ ও চতুরঙ্গের সাথে তার
যোগাযোগ ছিল। রবি ঠাকুরের এই 12টা হচ্ছে উপন্যাস। কথা বুঝতে পারছো? রবীন্দ্রনাথ ঠাকুর আরো একটা উপন্যাস লিখতে চেষ্টা করেছিলেন, সেটা সমাপ্ত করতে পারেন নাই। ওটার নাম করুণা, ওটা তোমাদের লাগবে না। রবীন্দ্রনাথের উপন্যাস এই 12টি মনে রাখবা। নিচে আছে কাব্যনাট্যের কথা। কাব্যনাট্য মানে কি? এটা নাটক, কিন্তু এটার ভাষাটা হচ্ছে কাব্যের ঢঙে বা কবিতার ঢঙে এটার সংলাপ, এই জন্য এটাকে বলা হয় কাব্যনাট্য। আসো তারপরে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি সম্ভারটার দিকে একটু তাকাও। কি করছেন উনি তার জীবনটায়, দেখো। উনি 56টা লিখছেন কবিতার বই, 4টা লিখছেন গীতিপুস্তক গানের বই। আর ডান দিকে দেখো, এই 4টা গানের বইয়ে উনার গানের সংখ্যা হচ্ছে তোমার 2232টা। চিন্তা করো একজন মানুষ এক জীবনে আর কি করতে পারে। 4টা গানের বইয়ে 2232টা গান আছে ওনার। ওনার ছোট গল্প আছে 119টা, উপন্যাস 12টা, ভ্রমণ কাহিনী 9টা, নাটক 29টা, কাব্যনাট্য 19টা, চিঠিপত্রের বই আছে 13টা, গান 2232টা এবং অঙ্কিত চিত্রাবলী আছে 2000। রবীন্দ্রনাথ ঠাকুর শেষ বয়সে, বৃদ্ধ বয়সে 70-72 বয়স হয়ে যাওয়ার পরে উনি ছবি আঁকায় খুব মনোযোগ দিয়ে ফেলছিলেন। তোমরা ঐকতান কবিতা, আমরা কবিতার ক্লাসে গেলে দেখবো ওখানে উনি বলছেন যে উনি, এটা কিন্তু তার একদম শেষ জীবনের কবিতা, উনি বলছেন তার অপূর্ণতাগুলো, তার অনেক দিক নিয়ে তার লেখা হয় না, অনেক দিকে তার জ্ঞানের সীমাবদ্ধতাগুলো। একজন মানুষ কতটুকু জানার পরে বলতে পারে যে আমি জানি না বা কম জানি, সেটা বোঝার জন্য তোমার অনেক বড় হওয়া লাগবে। একটা মানুষ যত বেশি জ্ঞান তার, তত বেশি তার বিনয়, আর যার জ্ঞান যত কম তার বিনয় তত কম। কথা বুঝাইতে পারছি? রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লোক যদি বলে যে তিনি অনেক কিছু জানেন না, তাহলে আমাদের মতো মানুষ যারা, তাদের কি হবে? তাই না? ওনাদেরকে তো আমার বলা উচিত যে উস্তাদ আপনি যদি এই কথা বলেন তাহলে আমরা কি করব? তাহলে এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি সম্ভার। এরপরে আসো আমরা অপরিচিতা নিয়ে কথা বলছি। অপরিচিতার রচনার গুরুত্বপূর্ণ তথ্য আছে এখানে। অপরিচিতা যেহেতু রোমান্টিক রচনা এবং তোমাদের বইয়ের শুরুর দিকের রচনা, তোমরা পড়ো নাই এখানে এমন কেউ নাই, এটা আমি জানি। গল্পটা তোমরা সবাই জানো, অপরিচিতা কাদের গল্প ছিল? অনুপম নামের 23 বছর বয়সী একটা ছেলের সাথে 15 বছর বয়সী একটা মেয়ে, তার নাম হচ্ছে কি কল্যাণী। এই কল্যাণীর বিয়ে ঠিক হয়। একটা কল আসছে, আমি একটু কলটা নিচ্ছি ভাইয়া, একটু সরি। ভাই উদ্ভাসের একটা ফোন ছিল, উদ্ভাসের ফোন তো ধরতেই হবে। তো এই 15 বছর বয়সী কল্যাণীর সাথে 23 বছর বয়সী অনুপমের বিয়ে ঠিক হয়। বিয়ে ঠিক হলে কথাবার্তা চূড়ান্ত হয়ে যায়, বিয়ের দিনও চূড়ান্ত হয়। কিন্তু অনুপমের জীবন এবং কল্যাণীর জীবনে দুঃসময় এবং খারাপই ডেকে নিয়ে আসে অনুপমের একটা মামা। এই মামাটা কেমন? অনুপম থেকে বছর ছয়েকের বড়, কিন্তু অনুপম এক জায়গায় লিখছে, আমার তেমন কেউ ছিল না অভিভাবক, থাকার মধ্যে ভিতরে আছেন মা আর বাইরে আছেন মামা। অর্থাৎ মামাই তাদের অল ইন অল, সর্বাংশে মামাই ছিল তাদের। কথা কি বুঝতে পারছো? এবং মামাটা কেমন? বলছিল যে দর কষাকষির ভার যদি মামার উপর দেয়া হয় আমরা জিতবো, এতে করে কোনো সন্দেহ নাই। খেয়াল করো কত বড় কৃপণ টাইপের হিসাবী লোক সে। আর এই জায়গায় বলা আছে যে অপর পক্ষের যদি কোনো কিছু নাও থাকে আর আমাদের যদি কোনো কিছুর অভাব নাও থাকে, তাও আমরা জিতবো। তাহলে মামার ক্যারেক্টার বুঝতেছো? বিপরীত পক্ষের কোনো কিছুই নাই, তারা অভাবী, আর আমাদের কোনো অভাবই নাই, তারপরেও আমরা জিতবো। তারপরে বলছে তিনি এমন ব্যয় চান যে ব্যয়ের টাকা নাই কিন্তু টাকা দিতে কসুর করবে না। অর্থাৎ খুব বড় লোকের ঘরের মেয়ে বিয়ে করাবে না, কিন্তু আবার টাকা যখন চাইবো, যত চাইবো, পণ চাইবো, সেই টাকা দিতে বাধ্য থাকিবে, নরম সরম ব্যয়। এরকম পছন্দ ছিল কার? অনুপমের মামার। যা হোক, বিয়ে শাদী যখন ঠিক হয়ে যায়, বিয়ের অনুষ্ঠানে গিয়ে অনুপমরা উপস্থিত হয়। উপস্থিত হইলে এখানে মামা করছে কি, ওই যে যেসব গহনা টহনা দিবে কল্যাণীর বাবা মানে শম্ভুনাথ সেন, সেই গহনা চেক করার জন্য সাথে হচ্ছে বণিক নিয়ে গেছে। বণিককে বলে স্যাকরা।
তো স্যাকরা নিয়ে গেছে তাদের বাড়ির স্যাকরাকে যে তুই টেস্ট করে দেখবি, যদি নকল সোনা দিয়ে দেয় অথবা আমরা যা বলছি তা যদি না দেয়, গিয়ে বলছে যে মেয়ের গলা থেকে কি করবেন, এই গয়না টয়নাগুলো খুলে নিয়ে আসেন, নিয়ে এসে আমরা এগুলোকে চেক করব, টেস্ট করে দেখব। এখন একটা মেয়ে বউয়ের সাথে সাইজা গুজে বসে আছে, তার গা থেকে কি গহনা খুলে আনা যায়? এটা কি সম্ভব? এটা কি ভালো কথা হইলো? শোভনাথ এসে অনুপমকে জিজ্ঞেস করলো যে তোমার কি মনে হয় আমি কি এটা করবো, এই মেয়ের গলা থেকে কি জিনিসপত্র খুলে নিয়ে আসবো? অনুপম কিছু বললো না, কারণ মামার উপর দেশে কিছু বলবে না। তারপরে নিয়ে নিয়ে চলে আসলো। শম্ভুনাথ বলছে ঠিক আছে বসো, নিয়ে আসি। নিয়ে আসার পরে দেখা গেল যতটুকু গহনা তারা দিবে বলছিল তার থেকে পরিমাণে অনেক বেশি, এবং স্যাকরা টেস্ট করে দেখলো এগুলো অনেক ভালো স্বর্ণ, এগুলোর সাথে কোনো খাদ নাই, এগুলো মোটা এবং ভারী। ওখানে এক জোড়া কানের দুল ছিল, ইয়ারিং ছিল, এই ইয়ারিং দিয়ে অনুপমের মামা ওই তাদের আত্মীয় বিনু দাদাকে পাঠাইছিল আশীর্বাদ করার জন্য। অর্থাৎ এতগুলো অলংকারের মধ্যে যেটা সব থেকে ভুয়া, ওই অলংকারটা কিন্তু অনুপমরা দিছে। আর বাকি সব অলংকার যেগুলো শম্ভুনাথ মেয়েকে দিছে এগুলো সবগুলোই ভালো, সবগুলো স্ট্যান্ডার্ড। এখানে একটা নৈতিক পরাজয় ঘটে গেল, অনুপমের মামা সে লজ্জা পাইলো। তারপরে বলল তাহলে চলেন আপনাদের কি বলে খাওয়াই দিয়ে আগে খাওয়া দাওয়া হোক। তো অনুপমের মা বলতেছে না আগে বিয়ে হয়ে যাক, লগ্ন বলছে না, লগ্ন টগ্ন পরে, আসেন আগে খাওয়া দাওয়া হোক। এবং আমি বলি কি, এখানে কিন্তু কল্যাণীর বাবা ডিসিশন নিছে মেয়েকে বিয়ে দিবে না। বিয়ে যদি দিত তাহলে তো লগ্নর দিকে যাইতো, লগ্নর দিকে না গিয়ে কি করছে, বলছে আসেন আগে আপনাদের খাওয়াই, লগ্ন টগ্ন সে পরে দেখা যাবে, কিছু ভাববেন না। পরে তাদেরকে ইচ্ছা মতো খাওয়াইলো, খাওয়াই টাওয়াই বললো তাহলে আপনাদের গাড়ি বলে দিই। খাওয়া দাওয়া তো করছেন, অনেক রাত হয়েছে, আপনাদের আর কষ্ট দিতে চাই না, আপনাদের গাড়ি রেখে দিই। অনুপর মামা বলতেছে বলেন কি গাড়ি ডাকবেন মানে, আসছি ভাগনা বিয়ে করাইতে আপনি গাড়ি ডাকতেছেন, ঠাট্টা করতেছেন নাকি? সম্ভবনাথ বলছে দেখেন ঠাট্টা তো আপনি করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার কোনো ইচ্ছা আমার নাই। যারা মনে করে আমার একমাত্র মেয়ের বিয়েতে আমি গহনা চুরি করব, যা বলছি তা দিব না, কিংবা কম দিব, কিংবা নকল দিব, ওই রকমের আত্মা যাদের, তাদের সাথে তো আমি আমার মেয়ে বিয়ে দিতে পারি না। এবং উনি শেষমেশ কি করলেন, মেয়ে বিয়ে দিলেন না, তাদেরকে ওখান থেকে বের করে দিলেন। তার লজ্জা পায় বাড়ি চলে আসলো। আয়েশা খুব লাফালাফি করলো, দেখে নিবো, এই করবো সেই করবো, শেষে কিছুই হলো না। এভাবে দিন কেটে যাচ্ছিল। অনুপম সেখানে ফ্যান্টাসিতে অনেক কিছু ভাবছে, সেগুলো আমাদের আলোচনার বিষয় না। এখন অনুপমের একটা ছবি কল্যাণীকে দেখানো হয়েছিল আমরা জানি, কিন্তু কল্যাণীর কোনো ছবি অনুপম দেখে নাই। তবে অনুপম জানে কল্যাণী সুন্দর। কেমন কেমন ভাবে জানে? কল্যাণীকে আশীর্বাদ করতে গিয়েছিল যে অনুপমের পিস্তুত ভাই বিনু দাদা এসে বলছিল যে মন্দ নয়, হ্যাঁ খাঁটি সোনা বটে। এখন বিনু দাদার কথার উপরে অনুপমের এত ভরসা থাকার কারণ হচ্ছে, বিনু দাদা বলতেছে আমরা যেখানে বলি চমৎকার, বিনু দাদা বলে চলনসই। অর্থাৎ সে বেশি বেশি বলে না, কম কম করে বলে। সেই বিনু দাদা এসে বলতেছে মন্দ নয়, হ্যাঁ খাঁটি সোনা বটে, তাহলে তো মেয়ে অনেক সুন্দর। অনুপম এটা আঁচ করতে পারছিল। তো যা হোক, অনুপম মাকে নিয়ে যাচ্ছিল তীর্থে। তীর্থ মানে পবিত্র স্থান ভ্রমণ। মুসলমানরা যেমন মক্কা মদিনা জেরুজালেম যায়, ওরকম হিন্দুরা গয়া কাশী, তারপরে বৃন্দাবন বুদ্ধ গয়া, ওই ওই অঞ্চলগুলোতে ঘুরে, ওইটা হলো তাদের জন্য তীর্থের জায়গা। কথা কি বুঝতেছো? অনুপম মাকে নিয়ে তীর্থে যাচ্ছে। তো তীর্থে যাওয়ার পথে ট্রেনে কল্যাণীর সাথে তার দেখা। এখন অনুপম তার কল্যাণীকে চিনে না। কল্যাণীরা কানপুর থাকে, তারা থাকে হচ্ছে কলকাতায়। ট্রেনে যাওয়ার পথে এক জায়গায় শেষ হচ্ছে, এই গাড়িতে চলে, এখানে জায়গা আছে। এই কথা শুনে অনুপম মনে মনে বলতেছে ওরে সর্বনাশ, একটা মেয়ে মানুষের কণ্ঠ, মেয়েদের মুখে বাংলা অপরিচিত জায়গায় এত সুন্দর হয়। সে ওই কথার জাদুর প্রেমে পড়ে গেল, তাকে দেখতে চাইলো মনে মনে। শেষে দেখাও হলো, কিন্তু সে জানলো না এটা যে কল্যাণী, অনেক সুন্দর মেয়ে। তাকে দেখে অনুপম অবাক, অনুপমের মা অবাক। কল্যাণীর সমস্ত চেতনা জুড়ে, সমস্ত সত্তা জুড়ে প্রাণোচ্ছল একটা মেয়ে। কল্যাণীকে তারা দেখলো। কানপুরে যখন ট্রেন পৌঁছাইলো, সেখানে গিয়ে নেমে যাচ্ছে। নেমে যাওয়ার পথে কল্যাণীর মা কি বলে, অনুপমের মা কল্যাণীকে জিজ্ঞেস করছে তোমার নাম কি বাবু? বলছে আমার নাম কল্যাণী। মা ছেলে দুজনই লাফ দিয়ে উঠছে, কল্যাণী, এর নামে তো আমরা কাউকে একজনকে চিনতাম। তোমার বাবা বলছে ওনার নাম শম্ভুনাথ সেন, উনি এখানকার ডক্টর। এই কথা বলার পরে কি চিনার আর কিছু বাকি থাকে? এই কল্যাণী কোন কল্যাণী? এরপরে কল্যাণী নেমে চলে যাবে। আমরা দেখবো এরপরে এই সুবোধ অনুপম, যে একদিন কোনো কথাই বলতে পারতো না, যে ডিসিশন নিতে পারতো না, সে দেখলাম মামার অবাধ্য হয়ে, মায়ের অবাধ্য হয়ে কানপুরে আসবে বারবার। কল্যাণীর সাথে দেখা করবে, কল্যাণী হাতে পায়ে ধরবে, শম্ভুনাথকে বলবে, শম্ভুনাথ রাজি হবে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু কল্যাণী বলছে মাতৃ আজ্ঞা, আমার মায়ের আদেশ আছে, আমি বিয়ে করবো না। এখানে আবার মাকে, এখানে মা হলো দেশ। কল্যাণী বলছে দেশমাতার সেবা করার জন্য আমি স্টুডেন্ট পড়াই, আমি দেশকে গর্ব, আমি বিয়ে করব না। কিন্তু তারপরও দেখবো আমরা কল্যাণীর কাছে বারবার আসা যাওয়া করবে অনুপম, সেখানে পড়ে থাকবে। এবং অনুপম এক জায়গায় লিখছে, তোমরা কি মনে করো আমি বিয়ের আশা করি? না, কোনো কালেই করি না আমি বিয়ের আশা।
আমি যে এই যে তার কাছে আছি, এই যে সে একবার বলছিল জায়গা আছে, ওই জায়গা আছে কথাটাকে বেস ধরে তার মনে জায়গা পাওয়ার আশা। আমি তো জায়গা পাইছি, এই অপরিচিতা আমার কাছে অপরিচিতা, কিন্তু আমি তো তার মনে জায়গা পাইছি, তার কাছাকাছি থাকি, তার কাছে হেল্প করতে পারি, এটাই আমার কাছে কম কিসে। কথা বুঝতে পারছো? আমরা দেখবো এখানে গিয়ে গল্প কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, অপরিচিত অপরিচিতই থাকবে আর বউ হবে না। খেয়াল করো, গল্প লেখাকালীন অনুপমের বয়স ছিল 27, আর বিয়ে যখন করছিল তখন তার বয়স ছিল 23। মানে বিয়ে যখন তার বিবাহকালীন যখন আয়োজন হয়েছিল। পরীক্ষা কিন্তু প্রশ্ন আসতে পারে এগুলো। এইভাবে সুন্দর করে তোমার এই গল্পটার গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে আমরা চেষ্টা করছি শুরু থেকে শেষ দিক পর্যন্ত সাজায় দেওয়ার জন্য। এগুলো তোমার পড়ার জন্য দিয়ে দিলাম। তোমরা কিন্তু এগুলোর উপরে ডিপেন্ড হলে চলবে না, মেন বই ঘেটে ঘেটে বের করবা। দেখো, অবজেক্টিভ যারা খুব ভালো করে মেন বই ঘেটে ঘেটে পড়ে এরা কিন্তু এ প্লাস পাবেই পাবে। অবজেক্টিভ যারা ভালো করবে এ প্লাস তারাই পাবে। সৃজনশীলে অনেক ভালো করলা কিন্তু অবজেক্টিভ ভালো করলা না, তোমার কিন্তু এ প্লাস পাওয়ার সম্ভাবনা কমে গেল। আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে আমার কথাগুলো? আসো তারপরে অপরিচিত রচনার আর কিছু গুরুত্বপূর্ণ উদ্ধৃতির দিকে আমরা যাব। উদ্ধৃতিগুলোর দিকে যদি তাকাই তাহলে দেখো কি আছে এখানে। অপরিচিত রচনার গুরুত্বপূর্ণ তথ্য, তারপরে উদ্ধৃতি। দেখো, ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে, উক্তিটা কার? এটা হরিশের। মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। এটা হলো বিনু দাদার। চলন সই, এটাও বলছিল কে? বিনু দাদার। এ আর দেখিব কি, হেতে খাদ না, এমন শুনে এখনকার দিনে ব্যবহারই হয় না। সেক্টার উক্তি, এটা কোন সময় বলছিল? যদি অনুধাবনের মধ্যে চলে আসে, বিয়ের আসরে যখন শম্ভুনাথ বাবুকে বাধ্য করা হয়েছিল মেয়ের গলা থেকে গা থেকে সমস্ত গহনা খুলে নিয়ে আসেন, তখন সে দেখছিল, দেখে বলছিল যে এটার মধ্যে কোনো সমস্যা নেই, খুব ভালো। এইটা একবার পরখ করিয়া দেখো উক্তির শম্ভুনাথ বাবুর এইটা কোনটা বাবু? এইটা হচ্ছে ওই যে একজোড়া কানের দুল, নকল, চিকন, ভুয়া, যার মধ্যে স্বর্ণের পরিমাণ কম, যেটা হলো অনুপমরা দিছিল ওইটা। ওইটা আবার বলছে একটু দেখো তো। এইটা দেখে বলতেছে সেকরা, বলতেছে এটা বিলাতি মাল, এর মধ্যে স্বর্ণের ভাগ খুব কমই আছে, অর্থাৎ ভেজাল ঢোকানো। এইটা দেখে কিন্তু অনুপমের মামা কিন্তু খুব লজ্জা পাইছিল। এভাবে তোমরা প্রতিটা উক্তি কোনটা কখন কিভাবে আসছে, কোনটার প্রসঙ্গ কি, কে বলছিল, কাকে বলছিল, দয়া করে যদি একটু ঘাটতে পারো বইটা, তাহলে টোটাল তুমি জ্ঞানমূলক বলো আর অনুধাবন বলো আর উচ্চতর দক্ষতা থেকে শুরু করে অবজেক্টিভ বলো, প্রত্যেকটা জায়গায় তুমি ভালো করবা। কথাকে বুঝাইতে পারছি? এই যে দেখো না, আপনি যাইতে পারিবেন না, যেমন আছেন বসিয়া থাকুন। এই যে এই জায়গাটা দেখো, না আপনি যাইতে পারিবেন না, যেমন আছেন বসিয়া থাকুন, অনুপমকে কল্যাণী বলছে। কোন সময় বলছে? ওই যে গাড়ি যখন থামলো, ইংরেজরা আয়সা বললো যে এটা আগে থেকে রিজার্ভ করা, আপনারা এই গাড়ি ছেড়ে দেন। অথচ এটা মিথ্যা কথা ছিল, হাতে লেখা টিকিট নিয়ে আসছিল তারা। তো অনুপম, সে তো একটা কি বলবো মাকাল ফল, সে তো সাহসী না, সে কিন্তু ওইটা চলে যাওয়ার জন্য তোমার স্থির হয়েছিল, কিন্তু কল্যাণী থেকে বলছে না আপনি যাবেন না, যেমন আছেন বসিয়ে থাকুন। এই যে কথাটা বলছে, কে বলছে, কখন বলছে, কাকে বলছে, যদি দয়া করে এগুলো বুঝতে পারো তাহলে তোমার জন্য কোনো সমস্যা নাই। বুঝতে পারছি কি? এরপর এখানে শব্দার্থ ও টিকা। গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো তোমাদের জন্য রাখছি। মাকাল ফল কি? এক ধরনের ফল, দেখতে অনেক সুন্দর, কিন্তু ভিতর কাটলে তুমি দেখবা দুর্গন্ধ এবং আঁশে ভরা, খাওয়া যায় না। মানে দেখতে সুন্দর কিন্তু কাজের না, অপদার্থ। এটা বোঝানোর জন্য মানুষকে বলা হয় মাকাল ফল। ফলগু কি? ভারতের গয়া অঞ্চলের একটা নদী, উপরের দিকে বালু, বালু সরাইলে নিচে হচ্ছে পানি, এর জন্য এটাকে বলা হয় অন্তঃসলিলা। অন্ত মানে ভিতরে, সলিল মানে হচ্ছে পানি, ভিতরে দিকে পানি থাকে, ফলগু। তারপরে গন্ডুস মানে হচ্ছে একটু পরিমাণে, স্বয়ংবরা, উমেদারি, এগুলো সব জানো। আন্দামান দ্বীপকে এটা নিয়ে একটু বলে দেই। আন্দামান এবং আন্দামান বলে এটাকে এখন বলে আন্দামান দ্বীপপুঞ্জ। এটার রাজধানী নাম হচ্ছে পোর্ট ব্লেয়ার। এটা আমাদের বঙ্গোপসাগরে পড়ছে, তোমার থাইল্যান্ডের পরে ইন্দোনেশিয়ার আগে। ভারতের কেন্দ্র শাসিত একটা অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তখনকার সময় ব্রিটিশরা স্বদেশী আন্দোলন থেকে শুরু করে যারা হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলতো, তাদেরকে ওইখানে নিয়ে দ্বীপে জেলখানা বানায় আটকায় রাখতো। এখনো সেখানে ওই দুর্গগুলো আছে। তো মামা পৃথিবীটাকে বলছে ভারতের বাইরে পুরো পৃথিবীটাকে সে আন্দামান দ্বীপ বলে মনে করতো। অর্থাৎ মামার জ্ঞান খুব কম ছিল, কম জানলে যেটা হয় আর কি, অল্প বিদ্যা ভয়ঙ্করী। ওই যে কি বলে, জ্ঞান যদি যার কম থাকে সেই সব আওলা জোলা জিনিসগুলো পাকায়, এবং সেই কাজগুলোই করছিল হচ্ছে তোমার মামা।
তারপরে দেখো মনু। মনু প্রকৃতপক্ষে হিন্দুদের আদি পিতার নাম হচ্ছে মনু, প্রকৃতপক্ষে আর কি। তো মনু সংহিতা বলতে বোঝায় মনু কর্তৃক তৈরি করা মানুষের আচার আচরণের বিধি, এটার নাম হলো মনু সংহিতা। তারপরে খেয়াল করো, তোমার হচ্ছে প্রজাপতি, পঞ্চশর, সৌগাত। প্রজাপতি হচ্ছে ব্রহ্মা, ইনি বীর দেবতা, মানুষের জীবের স্রষ্টা। আর পঞ্চশর হচ্ছেন কামদেব, মদন দেব। হ্যাঁ, এগুলো একটু পড়ে ফেলবা শব্দার্থগুলো, কারণ অনেক সময় একাডেমিক লাইফে যেমন পরীক্ষায় প্রশ্ন আসে, সেম কোশ্চেন গুলো তোমার হয় অ্যাডমিশন লাইফেও। এই জন্য প্রত্যেকটাই পড়বা, কিছুই বাদ দিও না। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে? তোমাদের জন্য প্রথম পোল, একটু অ্যান্সার করে ফেলো ভাই, পোলটা লঞ্চ করে দেন। করতে করতে আমি বলি ফল্গু কি? ফল্গু নদী। আসলে ফল্গু বলতে এমন একটা নদী যেটা হচ্ছে উপরে মনে করেন বালু থাকে আর নিচে পানি থাকে, ঠিক আছে? যেমন আপনারা যদি দেখেন যে কোনো নদীর উপরে বরফ পড়েছে, উপরে বরফের স্তর আছে কিন্তু নিচে কিন্তু পানি এবং মাছ চলাফেরা করতেছে। এখানে এই ফল্গু মিনিংস একটা নদী বলতেছে, যে নদীর উপরে, এটা হচ্ছে গয়াতে অবস্থিত আর কি। এই নদীর উপরের অংশ কি থাকে? বালু থাকে আর নিচে হচ্ছে পানি থাকে, এটা অর্থ এখানে ব্যবহার করছে ফল্গু মিনিং। বিষয়টা হলো ভাইয়া, পোলটা ইয়ে করে দেন, ক্লোজ করে দেন, পোলটা ক্লোজ করে দেন। তোমরা অলমোস্ট, ভাই পোলটা ক্লোজ করে দেন। হ্যাঁ, 99% সঠিক উত্তর দিছো। কেউ কেউ 1914 চাপছো, তাদের জন্য সমবেদনা। দেখো সুজন যেটা বলছে, আমিও কিন্তু এটা বলে গেছি, তোমরা এটা মনোযোগী হবা। মামা ফল্গুর বালির মতো তাদের সংসারটাকে শুষিয়ে নিয়েছিল, তাকে না সরায়া না খুঁড়িয়া সেখান থেকে পানি পাওয়ার কোনো উপায় নাই, এটা বলছিল। অর্থাৎ অনুপমদের বাড়ির সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতো অনুপমের মামা, তার হাত দিয়ে সমস্ত কিছু হইতো। ফল্গু নদীটা যেরকম উপরের বালি না সরাইলে বালির নিচ থেকে পানি পাওয়া যায় না, এরকম মামাকেও তুমি যদি রিকোয়েস্ট না করো, মামাকে না করলে মামার ভিতর থেকে আর টাকা পয়সা আসে না, অর্থাৎ সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে হচ্ছে মামা। আর এরকম নদী পৃথিবীতে আছে, প্রকৃতির মধ্যে অনেক বিষয় আছে। উপর দিকে বালু, বালু সরার নিচে পানি পাবা। আর উপর থেকে তোমার ওই যে অনেকটা ইউরোপিয়ান বিভিন্ন অঞ্চলে পানি, এবং সেখান থেকে মাছ শিকার করে। খুব দারুণ দারুণ কিছু বিষয় আছে। ওই রকম একটা নদী হচ্ছে ফল্গু। তারপরে দেখো 52 দিনগুলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে নিয়ে কি বলবো বলো, কি বলার আছে তোমাদের জন্য? মানে কতটুকু বললে বঙ্গবন্ধুকে নিয়ে বলা শেষ হয়, এটা একটা অনেক বড় রকমের প্রশ্ন। এই জন্য আমি ডিরেক্ট বলে দেই, তোমরা ডিরেক্ট অসমাপ্ত আত্মজীবনী কিনে পড়ে ফেলবা। তোমরা যারা ঢাকায় থাকো, তোমরা শাহবাগের আজিজ সুপার মার্কেট থেকে বা তার পাশে আর একটা দোকান আছে উল্টা পাশে, পাঠক সমাবেশ কেন্দ্র, ওখান থেকে অসমাপ্ত আত্মজীবনী কিনতে পারো, নীলক্ষেতে পাইলে ওকে। ঢাকার বাইরে আছো যারা, বা ঢাকায় যারা অনেক দূরে স্যাটেলাইট এরিয়া আছো, তোমরা রকমারিতে অর্ডার দিতে পারো। রকমারি.com-এ অর্ডার দিলে তোমরা এই বইটা অসমাপ্ত আত্মজীবনী নিয়ে পড়ে ফেলো। এখন তোমাদের পড়ার সময় আছে, আমি মনে করি পড়লে ওই সময়টা, এই যে 52 দিনগুলোটা ওই বই থেকে নেওয়া। 1952 সালে বঙ্গবন্ধুর সিচুয়েশনটা উনি ব্যাখ্যা করছেন। তো তখনকার সময়ে বাংলাদেশের যে রাজনীতি, পূর্ব পাকিস্তানের যে রাজনীতি কিভাবে হতো, বঙ্গবন্ধুর চোখে দেখা এবং লেখা। তোমার মনে হবে তুমি জাস্ট একটা ডকুমেন্টারি দেখতেছো, এমন চমৎকার করে বঙ্গবন্ধু বিবরণগুলো দিয়েছেন। এজন্য আমার পরামর্শ হচ্ছে তুমি টোটাল বইটাই পড়ে ফেলো। আর এটা তো তোমার লাগবে ভাইয়া। আমাদের মনে আছে, আমার 38তম বিসিএস এর সময় রিটেন আসছিল, আমাদের 2টা বই সম্বন্ধে লিখতে হয় রিটেনে, এটাকে বলে গ্রন্থ সমালোচনা। যে কোনো 2টা বইয়ের উপর একটা আলোচনা লিখতে হয় 15 নম্বর করে। ওখানে একটা প্রশ্ন আসছিল যে অসমাপ্ত আত্মজীবনী অথবা কারাগারের রোজনামচা বইয়ের গ্রন্থ সমালোচনা লিখুন। এখন 2টা বই আসে, 2টা কি আসছে, অসমাপ্ত আত্মজীবনী অথবা কারাগারের রোজনামচা। বুঝছো তুমি কত ইম্পর্টেন্ট বই এগুলো? আবার আরেক ছেলেকে ভাই ভাই কোশ্চেন করছে অসমাপ্ত আত্মজীবনী থেকে। আচ্ছা, প্রশ্ন করছে বঙ্গবন্ধু একবার অমুক সম্মেলনে গেছিল পাকিস্তানে, তারপরে আসার সময় তার কাছে টাকা ছিল না, ট্রেন ভাড়া কেমনে বলেন? বুঝতে পারছো, এই ঘটনাগুলো কিন্তু বঙ্গবন্ধু ওখানে লিখছে, ট্রেন ভাড়া কেমনে মিটাইছিল। তোমরা পড়লে পাবো খুব মজার মজার তথ্য, এবং অনেক সময় তোমার গায়ে লোম দাঁড়ায় যাবে বঙ্গবন্ধু জীবনের ফাইট যদি দেখো।
এর জন্য এই বইটা পড়ে ফেলো, এটা প্রথম সাজেশন। আসো দ্বিতীয় সাজেশন, আমরা বঙ্গবন্ধুর জীবনটা একটু দেখি, তারপরে তোমাকে অসমাপ্ত আত্মজীবনীর ভিতরে নিয়ে দ্বিতীয় সাজেশনটা দিচ্ছি। দেখো ওনার জন্মস্থান, পিতা মাতা, বিবিসির জরিপে উনি 2004 সালে জরিপটা হয়েছিল, তখন কারা শাসন করে? 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত কিন্তু তোমার বাংলাদেশ শাসন করছে বিএনপি। ওই সময় বিবিসি একটা জরিপ করছিল বাংলাদেশের বাঙালিরা এবং ভারতের বাঙালিদের ভোটে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কথা কি বুঝাইতে পারছি? উনি ছিলেন 1 নম্বর, প্রথম। ওখানে 2 নম্বর ছিলেন হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর, 3 নম্বর ছিলেন আমাদের কাজী নজরুল ইসলাম, ওখানে বেগম রোকেয়া ছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে ওই লিস্টে টপ 20-তে, ওখানে রাজা রামমোহন রায় আছে। বুঝতে পারছো কি? বিখ্যাত বিখ্যাত সব মানুষ নিয়ে একটা জরিপ হয়েছিল সাধারণ মানুষের মাঝে। তো এই জন্য বঙ্গবন্ধুকে নিয়ে নতুন করে বলার, তোমাকে পরিচয় করানোর তেমন কিছু নাই, তোমার জানা উচিত উনি কে। উনি জাতির জন্য, বাঙালি জাতির, এবং এই যে 7 মার্চের ভাষণটা নিয়ে যে তথ্যটা আছে ভাই, এটা একটু পড়বা, কারণ ইউনেস্কো অলরেডি এটাকে কি করছে, তাদের ওয়ার্ল্ড রেজিস্টারে স্থান দিছে কিন্তু। এরপরে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু, কোন ঘোষণা বলে জানো তো? মুজিবনগর সরকার। মুজিবনগর সরকার রাষ্ট্রপতি কে ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকার হয়েছিল কাদেরকে নিয়ে? 70 নির্বাচনে যেসব প্রতিনিধি নির্বাচিত হয়েছিল আমাদের পূর্ব পাকিস্তান থেকে, আবার বলছি 70 নির্বাচনে যেসব প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন আমাদের পূর্ব পাকিস্তান থেকে, তাদেরকে নিয়ে হয়েছিল মুজিবনগর সরকার। কথা কি বুঝাতে পারছি? সেই মুজিবনগর সরকারের প্রথম কি বললে রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওকে, বঙ্গবন্ধু স্বদেশে ফিরছিলেন, যুদ্ধকালীন সময় পাকিস্তান থেকে আটকে রাখা হয়। 1972 সালে 10 জানুয়ারি বাংলাদেশে ফিরেন, আর জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন তিনি প্রথম বাঙালি হিসেবে। আমরা যখন 1974 সালে যখন জাতিসংঘের সদস্যপদ লাভ করি তখন। তারপরে তোমার 1972 সালে তিনি জুলিও কুরি পদকে ভূষিত হয়েছিলেন। আর এরপরে আসো 52 দিনগুলো নিয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো বলি। 1952 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 32 বছর বয়সী একজন তরুণ নেতা, লিডার। তো ভাষা আন্দোলন তখন সারা পূর্ব পাকিস্তান জুড়ে হচ্ছে, এজন্য বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করে জেলে ঢুকাই দেওয়া হয়, যাতে করে, দেখো একজন নেতাকে জেলে ঢুকানোর উদ্দেশ্য হচ্ছে যাতে আন্দোলন চাঙ্গা না হয়। নেতা যদি কর্মীর কাছে থাকে, নেতা যদি তার মানুষের জনগণের কাছে থাকে, তাহলে তারা কিন্তু চাঙ্গা হয়, আন্দোলন বেগবান হয়। এই জন্য নেতাদেরকে ধরে জেলে আটকে রাখা হয়। সেম কাজটা করা হয়েছিল বঙ্গবন্ধুর সাথেও, এবং বঙ্গবন্ধুর সাথে আরেক রাজনৈতিক কারাবন্দী মহিউদ্দিন, এই দুজনকে আটকে রাখা হয়েছিল ঢাকার জেলে। তো 21শে ফেব্রুয়ারি ঘনায় আসতেছে, আন্দোলন দুর্বার। ঢাকার জেলে যদি থাকে তাহলে অনুসারীরা তার সাথে দেখা করবে, দেখা করে তার কাছ থেকে পরামর্শ নিবে, আন্দোলন বেশি হবে। এজন্য বঙ্গবন্ধুকে ঢাকা থেকে সরানো হয়েছিল ফরিদপুরে। এই ভালো মতো শোনো, কই নেওয়া হয়েছিল? ফরিদপুরে নেওয়া হয়েছিল। তো ফরিদপুরে নেওয়ার সময় বঙ্গবন্ধুকে উনি লিখছে যে ঢাকা জেল চকবাজার থেকে বের করে ভিক্টোরিয়া পার্ক দিয়ে নিয়ে যাচ্ছিল নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে জাহাজে করে নিয়ে যাচ্ছিল। আমরা দেরি করলাম, বই খাতা গুছাইলাম, কাপড় চোপড় গুছাইলাম, দেরি করে যাওয়ার চেষ্টা করলাম, এই কারণে সকাল সকাল নিয়ে গেলে তো মানুষ দেখবে না, বিষয়টা গোপন, শেখ মুজিব কোথায় যায়, যাতে আমাকে অনেকে দেখে ফেলে যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, যাতে কথাটা গোপন না থাকে, এই জন্য উনি দেরি করছিলেন। শেষে তাকে ফরিদপুর জেলে নিয়ে যাওয়া হয়, আর বঙ্গবন্ধু এবং মহিউদ্দিন অনশন শুরু করলেন যে আমাদেরকে কেন অন্যায় ভাবে কেন আটকায় রাখা হয়েছে, আমরা তো কোনো অন্যায় করিনি, আমাদেরকে অন্যায় ভাবে কেন আটকায় রাখা হয়েছে, সুতরাং আমাদেরকে মুক্তি দিতে হবে। এজন্য ওনার কি ছিল? সংগ্রাম ছিল। এখন অনশন করতে করতে এমন অবস্থায় তারা পৌঁছাইলেন, মরার মতো অবস্থা। আমরা দেখছি ওখানে, তোমার খুব খারাপ লাগবে যদি শোনো, যে বঙ্গবন্ধুকে ছেড়ে দেওয়ার জন্য অর্ডার আসছে আদালত থেকে, সেই অর্ডার জেলখানায় এসে পৌঁছানোর আগেই বঙ্গবন্ধুকে ছাড়ছে। কেন ছাড়ছে জানো? কারণ ওই অর্ডার জেলখানায় আসতে আসতে যদি শেখ মুজিব এবং মহিউদ্দিন মারা যায়, অনশন করতে করতে এমন অবস্থায় গেছে তারা, তাদের নাক মুখ দিয়ে খাবার ঢুকানো হচ্ছে যে মরতে দেব না, জোর করে হলেও বাঁচায় রাখবো তোমাদের, এমন একটা অবস্থা তখন। কথা কি বুঝাতে পারছি তোমাদেরকে? একটা মানুষ অনশন করে কেমন জায়গায় পৌঁছাইলে এমন হয়, আদেশ আদালত থেকে জেলে আসার আগে স্ট্রেচারে করে বাইরে নিয়ে রাখছে, যে যে কোনো সময় মরে যেতে পারে, আর মরে যদি যায় বাইরে গিয়ে মরুক। আচ্ছা, আমার এখানে একটা মসজিদ আছে, এখানে বোধহয় একটু কেরাত টেরাত পড়বে। আচ্ছা, মাইকের আওয়াজ কি যায় ভাইয়া, শুনতেছেন? সমস্যা নাই, মাইকের আওয়াজ পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, না পাইলে ভালো বন্ধু, আমার খুব ক্লোজ তো মসজিদটা, এখন একটু কেরাত পড়বে, তারপরে আজান হবে। তো বেশিক্ষণ না, হয়তো 2-1 মিনিট পড়তে পারে, কিছুক্ষণ পরে তারপরে আবার পড়বে না, একবারে আজান হবে 12টার পর। যা হোক, তো বাইরে নিয়ে রাখা হয়েছে এই কারণে, মরতে হলে বাইরে গিয়ে মরো, এমন অবস্থা ছিল বঙ্গবন্ধু তখন।
তখন। যা হোক উনি মুক্তি পেলেন, বাড়ি গেলেন, বিশ্রামে ছিলেন। ডক্টর বলছে বেড রেস্টে থাকো। এখন বেড রেস্টে উনি ছিলেনও। এখানে তোমাদের জন্য একটা করুণ কথা, বঙ্গবন্ধু যখন জেলে যান, ওই যাত্রা উনি জেলে ছিলেন 2 বছরের বেশি। তখন শেখ কামাল বঙ্গবন্ধুর বড় ছেলে, শেখ হাসিনার ছোট ভাই, মাত্র কয়েক মাস বয়সী। এই কদিনে শেখ কামাল একটু বড় হয়েছে, কথাবার্তা বলতে পারে, হাঁটতে পারে, দৌড়াতে পারে, কিন্তু বাবাকে তো চিনে না, বাবাকে তো সে দেখে নাই বড় হওয়ার পরে। কিন্তু হাসিনা বাবাকে দেখছে, হাসিনার বাবাকে মনে আছে, আমাদের প্রধানমন্ত্রী তখন ছোট। তো শেখ মুজিব লিখতেছে যে উনি এবং ওনার স্ত্রী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, যাকে উনি রেনু বলতেন, দুজন বিছানার উপর বসে, বঙ্গবন্ধু শুয়ে আর ওনার স্ত্রী বসে গল্প করতেছে, আর খাটের নিচে ফ্লোরে খেলতেছে শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা এবং শেখ কামাল। তো হাসিনা বাবাকে অনেকদিন পরে পাইছে, দৌড়ায় আইসা ছোট বাচ্চারা কি করে বাবার গলা ধরে কাঁধে উঠে কোলে বসে এরকম করতেছে আর বলতেছে আব্বা আব্বা বলে ডাকতেছে। দূরে দাঁড়ায় শেখ কামাল সেটা দেখলো, দেখে একবার সে হাসিনাকে বলতেছে, হাসু আপা, তোমার আব্বাকে আমি একবার আব্বা বলে ডাকি। চিন্তা করছো বিষয়টা? নিজের বাবা চিনে না, বলছে তোমার আব্বাকে আমি একবার আব্বা বলে ডাকি। বঙ্গবন্ধু বললেন যে এই কথা শোনার পরে আমার কেমন লাগে। উনি শেখ কামালকে টান দিয়ে নিয়ে এসে বললেন, তুমি অবশ্যই আমাকে আব্বা বলবে, কারণ আমি তো তোমারও আব্বা। বুঝতে পারছো বিষয়টা? তারপর উনি লিখছেন, একজন মানুষকে অন্যায়ভাবে তার ফ্যামিলির কাছ থেকে দূরে রাখা, এটা যে কত বড় খারাপ কাজ, পাকিস্তান সরকারকে এটা কে বুঝাবে। তুমি যদি পুরা অসমাপ্ত আত্মজীবনী পড়ো কিংবা বায়ানুদ্দিন গুলো পড়ো, অনেক দার্শনিক কথা পাবা। দার্শনিক কথা হচ্ছে, তুমি জীবনের যে অ্যাঙ্গেল থেকে বিবেচনা করো এই কথাগুলো সত্য হবে। সহজে বুঝাই দিলাম। দার্শনিক উক্তি মানে তুমি জীবনের যে অ্যাঙ্গেল থেকে বিবেচনা করো এই কথাগুলো সত্য হবে। বঙ্গবন্ধু এক জায়গায় বলছে যে কারো পতন যখন নিকটে আসে তখন সে পদে পদে ভুল করতে থাকে। দেখো তুমি জীবনের যে অ্যাঙ্গেল থেকে এটাকে বিবেচনা করো, ধনী হিসেবে, গরিব হিসাবে, সফল হিসাবে, ব্যর্থ হিসাবে, এই কথা তো সত্য। মানুষের পতন যখন কাছাকাছি আসে বারবার সে ভুল করবে, আর ভুল করতে করতে একসময় সে কি করবে, তার পতন হয়ে যাবে। একটা ম্যাচ যখন কোনো ক্রিকেট ম্যাচ হারবে, বারবার ক্যাচ ফেলে দিবে, বারবার স্টাম্পিং ভুল হবে, বারবার মিসফিল্ডিং হবে, আলটিমেট রেজাল্ট কি, হেরে যাওয়া। তুমি যেখানেই যাও এই কথা কিন্তু সত্য ভাই, বুঝতে পারছি। এর জন্য আমি বলি কি, তোমরা এই বইটা পড়ে ফেলো। পড়ে ফেললে জাস্ট শুধু 52 দিনগুলো, 52তে বঙ্গবন্ধু কি করছেন সেটা না, তার কর্মময় জীবনটা সম্বন্ধে তোমার ভালো ধারণা হয়ে যাবে। আসো আমরা একটু সামনে যাই। 52 দিনগুলো রচনার গুরুত্বপূর্ণ উদ্ধৃতি। ইয়ে ক্যা বাত হ্যাঁ, আপ জেলখানা মে। উক্তিটি আর্ম পুলিশের একজন সুবেদার বলছিল বঙ্গবন্ধুকে, উনি বাইরেও দেখছে, জেলে দেখে অবাক, এটা কেমন কথা, আপনি জেলে। অনেক পাকিস্তান আর্মি, পাকিস্তানের অনেক অফিসার বঙ্গবন্ধুকে ভালোবাসতো, তোমরা এটা পড়লেই জানবা। এই যে সিভিল সার্জন বঙ্গবন্ধুকে পছন্দ করতেন, জেলার সাহেব বঙ্গবন্ধুকে খুব পছন্দ করতেন, তারা বারবার রিকোয়েস্ট করছে, দেখেন আপনি না খায় মরে যেন না। তোমাদেরকে একটা ঘটনা বলি, মনে পড়ে গেছে প্রসঙ্গক্রমে। আগরতলা মামলার সময় 68 সালে বঙ্গবন্ধু যখন জেলে এবং সার্জেন্ট জহুরুল হক যখন জেলে, তখন ষড়যন্ত্র হলো যে বঙ্গবন্ধুকে এবং জহুরুল হককে গুলি করে জেলের মধ্যে মেরে ফেলা হবে। কিভাবে মারবে? তারা সকালবেলা বিকালবেলা হাঁটতে বের হয়, বঙ্গবন্ধুর সাথে দুজন সিপাহী থাকে দুপাশ দিয়ে, উনি সকালে বিকালে একটু একটু করে হাঁটেন শরীর ভালো রাখার জন্য। তো প্ল্যান করছে ওই সময় পেছন থেকে গুলি করে মারবে, মেরে দিয়ে পরে বলবে যে শেখ মুজিব পালাচ্ছিল, আমাদের গুলি করা ছাড়া কোনো উপায় ছিল না, আমরা গুলি করে মেরে দিছি। এই প্ল্যানটা একজন পাকিস্তানের একজন সিপাহী, পাকিস্তান সিপাহী, কথা বুঝবা, পশ্চিম পাকিস্তানের সিপাহী, সে শুনতে পায়, শুনে আসা লুকিয়ে বঙ্গবন্ধুকে বলে দেয়। তাদের সাথে দেখা করা তো সহজ কাজ ছিল না। লুকিয়ে লুকিয়ে বলে যে মুজিব সাহেব, কালকে যদি আপনি সকালবেলা বের হন আপনাকে গুলি করে মারবে, দয়া করে বের হইয়েন না। শেখ মুজিব বলছে এই খবরটা তাড়াতাড়ি জহুরুল হককে দাও। তো বলছে আমি চেষ্টা করতেছি, কিন্তু পরে সেই খবরটা জহুরুল হককে ওই সিপাহী আর দিতে পারে না, যেহেতু তাদের সাথে দেখা করা কঠিন কাজ ছিল, তারা সংরক্ষিত ভাবে থাকতো। পরের দিন সকালবেলা শেখ মুজিবকে এসে বললো চলেন হাঁটতে যাই। বঙ্গবন্ধু বললেন আমার শরীর ভালো লাগতেছে না, আমি যাব না, এবং উনি গেলেন না। আর সার্জেন্ট জহুরুল হক, ওনাকে খবরটা পৌঁছানো হয় নাই, উনি বেরোইছিলেন হাঁটতে, পেছন থেকে গুলি করে মেরে ফেলা হয়। তোমরা জানো যে আগরতলা মামলার একমাত্র আসামি যাকে কারাগারের মধ্যে গুলি করে হত্যা করা হয়নি, সার্জেন্ট জহুরুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হল আছে, তোমরা দেখবা যে নীলক্ষেত যাইতে মহসিন হলের আগে, মহসিন হল তো রাস্তাটার উত্তর পাশে, তার দক্ষিণ পাশে নীলক্ষেত যাওয়ার সময় তোমার টিএসসি থেকে তুমি যখন নীলক্ষেত যাবা, হাতের বামে পড়বে জহুরুল হক হল, ওনার নামে হলটা হয়েছে। ওনাকে গুলি করে মেরে ফেলা হয় জেলের মধ্যে। এখন ওই সিপাহী যদি বঙ্গবন্ধুকে সেদিন এই খবরটা না দিত, তাহলে ওই সিপাহী এই খবর দেওয়ার ফলে বঙ্গবন্ধু বাচ্চা, খবর না দিলে বঙ্গবন্ধু মারা যেতেন, মেরে ফেলা হতো তাকে। এবং পরে হয়েছে কি, এই খবরটা কে দিল শেখ মুজিবকে, এটা নিয়ে আলোচনা হয়েছে, এবং পরে আইডেন্টিফাই করে সিপাহীকে প্রথমত পূর্ব পাকিস্তান থেকে নিয়ে যাওয়া হয়েছে পশ্চিম পাকিস্তানে, এবং পরে সেখান থেকে কোর্ট মার্শাল দিয়ে মেরে ফেলা হয়।
বুঝতে পারছো কি, জীবনের ঝুঁকি নিয়ে মরবে হয়তোবা, এমন ঝুঁকি নিয়ে শেখ মুজিবকে তারা বাঁচাই দিয়ে গেছে। সুতরাং পাকিস্তানের সবাই কিন্তু যে খারাপ ছিল তা না, সাধারণ মানুষের মধ্যে অনেকেই শেখ মুজিবুর রহমানকে ভালোবাসত। এবং আজকের পাকিস্তানেও তুমি অবাক হবে, অনেক মানুষ যারা বাংলাদেশের প্রতি মনে প্রাণে ক্ষমা প্রার্থনা করে ৭১-এর ভূমিকার জন্য। কিন্তু এই মাথামোটা গোয়ার গোবিন্দ সরকার, এরা এখন পর্যন্ত ৭১-এর গণহত্যার আনুষ্ঠানিক কোনো ক্ষমা আমাদের কাছে চায় নাই। ওদের একজন সাংবাদিক নাম হচ্ছে হামিদ মির, জিও টিভি সাংবাদিক হামিদ মির বলছিল প্রকাশ্যে যে বাংলাদেশের উচিত পাকিস্তানের উচিত বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া। পরে হামিদ মিরের উপরে প্রচুর প্রেসার হয়েছে, তার নামে মামলা করে দিয়েছিল। তারপরে পাকিস্তানের একজন পররাষ্ট্রমন্ত্রী যে ছিল গত 2 টার্ম আগে, হিনা রাব্বানি খার, মহিলা পররাষ্ট্রমন্ত্রী, সে বাংলাদেশে আসলে বাংলাদেশের সাংবাদিক থেকে জিজ্ঞেস করছিল যে আপনারা কি বিভিন্ন মিডিয়াতে আলোচনা হয় আপনারা ক্ষমা চাইবেন কিনা ৭১-এর ভূমিকার জন্য বাংলাদেশের কাছে। ওই হিনা রাব্বানি খার ওই সুন্দরী বলছিল কি জানো, বলছিল যে আমাদের উচিত অতীতকে ভুলে গিয়ে সম্পর্ককে ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া। আমি সামনে থাকলে তারা জিজ্ঞেস করতাম যে অতীত ভুলে যাব কিভাবে, ইতিহাস মানুষ ভুলে যেতে পারে? আপনি ঘাস খায় মন্ত্রী হয়েছেন। যা হোক ভাই, এটা আমার কষ্ট আবেগের কথা বলে ফেললাম, তোমরা কিছু মনে করবে না। আসো দেখো, যখন বলছিল ইয়ে কে বাথায় আপ জেলখানা মে, উক্তিটি আনপুলিশ সুবেদারের, তারপরে বঙ্গবন্ধু বলছিল কিসমত মানে ভাগ্য, আমার ভাগ্য আমাকে নিয়ে আসছে। কথা বুঝতে পারছো? একদম দেখো নিচে দেখো একটা কথা তোমাদের যেটা এতক্ষণ আলোচনা করে বুঝাইলাম। হাসু আপা, তোমার আব্বাকে আমি একবার আব্বা বলে ডাকি, উক্তিটা কার? শেখ কামালের। কতটা ট্রাজিক উক্তি। বঙ্গবন্ধু বলছিল মুক্তি পেয়ে যাবে। একটা মানুষের সাহস কোন লেভেলে হইলে কথা বলতে পারে? কারণ আমি মরে গেলে আমার লাশকে তো আটকায় রাখবে না। বঙ্গবন্ধু ৪৬৮২ দিন জেলে কাটাইছেন। ৪৬৮২ দিন মানে বুঝো ১২ বছর ৮ মাসের কিছু বেশি। ১৯৪৭ থেকে ৭১ পর্যন্ত এই ২৪ বছর সময়ে উনি প্রায় ১৩ বছর জেল খাটছেন। এই ৪৬৮২ দিনের মধ্যে ৭ দিন জেল খাটছেন কখন? ব্রিটিশ পিরিয়ডে। আর বাকি সময়টাই ৭ দিন বাদে বাকি সময়টা খাটছেন পাকিস্তান পিরিয়ডে। নিজের জন্য? ডেফিনেটলি নট, দেশের মানুষের জন্য। আসো শব্দের উৎস নির্দেশ নিয়ে যদি কথা বলি, এখানে অনেক প্রচুর আরবি ফার্সি শব্দ আছিল, আমরা সেগুলো এখানে রাখছি তোমাদের জন্য, কারণ এগুলো দরকার, তুমি পড়তে হবে। লেবু থেকে শুরু করে একেবারে এই যে কামরা পর্যন্ত। কামরা পর্তুগিজ শব্দ, চিঠি হিন্দি শব্দ, খোদা ফার্সি শব্দ, দুনিয়া ফার্সি শব্দ, হরতাল এটা গুজরাটি শব্দ। দেখো শব্দ ভান্ডারটা খুব দারুণ এখানে, এই জন্য এটা তোমাদের অ্যাড করে দেওয়া হয়েছে, এটা পড়ে ফেলবা। এরপরে জাদুঘরে কেন যাব, আনিসুজ্জামান স্যার আমাদের সম্মানিত মানুষ, অল্প কদিন আগেই মারা গেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর ছিলেন। এখন তোমরা কিন্তু অনেকে প্রশ্ন করবে, আমি জানি কেউ না, ভাই ইমেরিটাস কি বলো। ইমেরিটাস মানে হচ্ছে একজন প্রফেসর যখন উনি কিন্তু ঢুকবেন লেকচারার হয়ে ঢোকার পরে উনি প্রথমে হবেন সহকারী অধ্যাপক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে হবেন অ্যাসোসিয়েট প্রফেসর, সহযোগী অধ্যাপক, তারপরে হবেন প্রফেসর। প্রফেসর হওয়ার পরে উনি হয়তো চেয়ারম্যান হতেও পারেন, নাও হতে পারেন, কারণ প্রফেসরদের মধ্য থেকে জ্যেষ্ঠতা, অভিজ্ঞতা, সুনাম সবকিছুর ভিত্তিতে চেয়ারম্যান নির্ধারণ করা হয়। তো একজন প্রফেসর যে সবসময় চেয়ারম্যান হবে এমন না, হতেও পারে নাও হতে পারে। আবার ডিন হবেন এমন না, প্রফেসরই হচ্ছে শেষ। এরপরে ওনার যখন চাকরির মেয়াদ শেষ হয়ে যাবে আনুষ্ঠানিকভাবে, জ্ঞানী মানুষ যারা, তাদেরকে বিশ্ববিদ্যালয় কি করে জানো, একটা পদ দিয়ে প্রফেসর পদে রেখে দেয়। সহজ করে যদি বলি, মাশরাফি বিন মুর্তজার জন্য নড়াইল কিন্তু সম্মানিত হয়েছে, কথাটা বুঝো। মানে মাশরাফির জন্য গোটা নড়াইল কি সম্মানিত। ঠিক একইভাবে ওই প্রফেসরদের দ্বারা ওই ডিপার্টমেন্ট, ওই ইউনিভার্সিটি গুলো সম্মানিত হয়, তারা গুণী মানুষ। তখন তাদের জন্য একটা পদ সৃষ্টি করা হয়, আনুষ্ঠানিক পদ, এটার নাম হলো প্রফেসর ইমেরিটাস। মনে থাকবে, প্রফেসর ইমেরিটাস মানে ইমেরিটাস প্রফেসর। তাদেরকে প্রফেসর পদবি দিয়ে রেখে দেয়া হয়, তাদের দ্বারা ইউনিভার্সিটি গুলো কি হয়, সম্মানিত বোধ করে। যেমন করে মাশরাফির জন্য নড়াইল সম্মানিত, এরকম। তো উনি মারা গেছেন কদিন আগে এই করোনার সময়, তাকে আল্লাহ জান্নাত দান করুক। খেয়াল করো, উনি গুরুত্বপূর্ণ এই কারণে, বর্তমান আধুনিক বাংলাদেশের যত প্রগতিশীল বুদ্ধিজীবী আছে তাদের মধ্যে উনি অন্যতম, এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার টিচার ছিলেন উনি। শেখ হাসিনা ওনার কাছে প্রাইভেট ব্যাচে পড়তেন, ওনার শিক্ষক আনিসুজ্জামান স্যার। তো ওনার লেখাগুলো এখানে আছে, পড়ে ফেলবা, জাস্ট কিছু বাদ দেওয়া যাবে না। এরপরে জাদুঘরে কেন যাব, আসো কেন যাব এটার উত্তরটা তোমাকে দিয়ে আমরা সামনের লেসনে চলে যাব। মন দিয়ে শুনো, জাদুঘরে কেন যাবা। জাদুঘর আমাদেরকে ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের নৃতত্ব,
আমাদের জাতিতাত্ত্বিক পরিচয়, আমাদের জাতিতাত্ত্বিক বিকাশ এগুলো সম্পর্কে ধারণা দেয়। উদাহরণ দিচ্ছি, তোমরা যারা জাতীয় জাদুঘরে গেছো ঢাকায় শাহবাগে, দেখবা ওখানে একেবারে আমাদের প্রাচীন কালের নিদর্শন থেকে শুরু করে আধুনিক কালের মুক্তিযুদ্ধ পর্যন্ত একটা দারুণ সংগ্রহ। সেখানে আমাদের গ্রামীণ জীবনটা কেমন সেখানে কিন্তু ছোট ছোট ঘর বানায় দেখানো হয়েছে। একজন কৃষক দেখবে হাল চাষ করছে, একজন হচ্ছে তোমার কৃষানি বসে ধান বাছতেছে, আরেক কৃষক হুকা হাতে হুকা খাইতেছে, জেলে হচ্ছে মাছ ধরতেছে। অর্থাৎ আমার বাঙালি জাতিসত্তার সমস্তটা ওখানে আছে। ওখানে ভাষা আন্দোলনে শহীদ শফিউর রহমানের গায়ের শার্ট আছে, গুলি লাগা রক্ত আছে এখন পর্যন্ত, ওখানে রক্ত লাগা শার্টের মধ্যে, কোটের মধ্যে শহীদ শফিউরের। বুঝতে পারছো? মুক্তিযুদ্ধ জাদুঘরে গেলে দেখবা যে আমাদের আত্মসমর্পণ দলিল রেসকোর্স ময়দান 1971 সালে 16 ডিসেম্বর যে টেবিলে বসে স্বাক্ষর হয়েছিল, ওই টেবিল এবং তার রেপ্লিকা এগুলো আছে। তাহলে এগুলোর প্রত্যেকটা নিদর্শন কোনোটা তোমাকে 71-এ ফিরিয়ে নিয়ে যাবে, কোনোটা তোমাকে ফিরে নিয়ে যাবে 1952 সালে, কোনোটা ফিরে নিয়ে যাবে তোমাকে আরো 500 বছর আগে। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াইলো? দাঁড়াইলো মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে, জাতির অংশ হিসাবে আমার বিকাশ, আমার ইতিহাস, আমার ঐতিহ্য, আমার সমস্ত সত্তাকে আমি খুঁজে পাই জাদুঘরে গেলে। সেখানে মহাকালকে থামায় দেয়া হয়েছে, মহাকালের পায়ে শিকল, হাজার হাজার বছরের ইতিহাসকে এক জায়গায় ধরে রাখা হয়েছে, যেখানে গেলে তুমি তোমাকে খুঁজে পাবে, আমি আমাকে খুঁজে পাবো, এজন্য আমি জাদুঘরে যাব। এটাই হচ্ছে উত্তর এক কথায়। বুঝতে পারছো কি? তো স্যার শেষের দিকে লিখছে যে এত এত করে বোঝানোর পরে কেউ যদি বলে যে জাদুঘরে কেন যাব, তারে বলতে হবে কে বলছে আপনাকে যেতে। আপনি ঘোড়ার ডিম, আপনি গেলেই কি না গেলেই কি, তাই না? এবং পৃথিবীতে তুমি দেখো যেসব জাতি আজকের পৃথিবীতে আধুনিক আপডেট, যারাই বেশি ঐতিহ্য সচেতন এবং জাতির সত্তার প্রতি যাদের সংবেদনশীলতা খুব বেশি, তাদের জাদুঘরগুলোই কিন্তু অত্যন্ত বিখ্যাত পৃথিবীতে। তুমি দেখো ফ্রান্সের লুভর, কিংবা ব্রিটিশ মিউজিয়াম ইংল্যান্ডে, কিংবা মিশরের কায়রো মিউজিয়াম, পৃথিবীর বড় বড় মিউজিয়ামগুলোর একটা, লক্ষ লক্ষ নিদর্শন গুলাতে। এমনকি ফেরাউনের বডিটা পর্যন্ত মমি করা আছে কায়রো ন্যাশনাল মিউজিয়ামে। বুঝতে পারছো? এবং শিল্পকলার অপূর্ব নিদর্শন আছে তোমার লুভরে। ইতালি লিওনার্দো দা ভিঞ্চি রাখা মোনালিসা ছবিটা, এটা তো ইতালির ছবি, চলে গেছে কই ফ্রান্সে। তারা এগুলোকে নিয়ে কালেকশন করছে। কেন? কারণ ইতিহাস, মহাকাল সেখানে থেমে আছে। তুমি যাবা মানুষ হিসেবে, কিংবা জাতি হিসেবে, কিংবা নাগরিক হিসেবে, যেভাবে তুমি কল্পনা করো, তোমার ইতিহাসকে, সংস্কৃতিকে তুমি সেখানে পাবা। এই জন্য জাদুঘরে যেতে হবে। এবং প্রথমে জাদুঘর ছিল ব্যক্তি উদ্যোগের জিনিস, অনেকে শখ করে করে জাদুঘর তৈরি করতো। তারপরে এগুলো আস্তে আস্তে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাইছে এখন পর্যন্ত, সেই হিস্ট্রিটাও এখানে আছে। বুঝতে পারছো আশা করি ভিতরের থিমটা। এরপরে এখানে আছে আমাদের কি কি জাদুঘর আছে বাংলাদেশে, কোন কোন জাদু কিভাবে কিভাবে কি দেখবা যাবা। মিউজিয়ামকে আপনারা জাদুঘর বলেন কেন? গভর্নর বলছিল কারণ তাদের জাদু শব্দের প্রতি একটা অ্যালার্জি ছিল, তারা মনে করতো জাদু বুদ্ধি খারাপ অর্থে বুঝে ব্যবহার হয়, কিন্তু জাদু বলতে যে অনেক ভালো জিনিসেরও প্রকাশ আছে। কি জাদু বাংলা গানে, এখানে যে জাদু বলতে একটা ভালোবাসা, প্রেম, মায়া, এটা তারা বুঝতো না। বুঝতে পারছো? এমনকি গভর্নর জাদুঘরের ভিতরে একটা আরবি শিলালিপি দেখে বলছিল এটা আল্লাহর কালাম, কারণ আরবি দেখলেই আল্লাহর কালাম। কেন? আরবিতে যে অনেক সাধারণ কথাও আছে, আরবি যে একটা ভাষা, সেখানে অন্য কথাও যে আরবিতে খোদাই করা যায়, এইটা এই ধর্মান্ধ মানুষগুলার ছিল না। তোমরা জানো কিনা পাকিস্তান পিরিয়ডে তারা কিন্তু প্রস্তাব দিছিল বাংলা ভাষা লিখতে হবে আরবি বর্ণমালায়। চিন্তা করো, বাংলা ভাষা নাকি আরবি বর্ণমালা লিখতে হবে। আরবির প্রতি কি প্রেম তাদের, এবং কি যে প্রেম তা তো আমরা এখন দেখি পাকিস্তানে, তাই না? কোথাও একটা অনুষ্ঠান হলেই সেখানে এই অর্ধনগ্ন মেয়ে নিয়ে আসা বেলি ড্যান্স হয়। তাদের থেকে আমরা অনেক ভালো মুসলিম, মানে নো ডাউট অ্যাবাউট ইট। পাকিস্তানিদের থেকে বাঙালিরা অত্যন্ত পিওর মুসলিম, এটা মনে রাখবা। আর উপরে উপরে হচ্ছে এই আরবি প্রেম, এইসব হাবিজাবি গুলো শো করে, কিন্তু এগুলো টোটালি ফলস, টোটালি চূড়ান্ত ধোঁকাবাজি। তুমি জানো কিনা ইতিহাস পড়লে, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমাদের এগুলো ছিল। মোহাম্মদ আলী জিন্না মাথার মধ্যে সবসময় টুপি দিয়ে রাখতো। তো জিন্নাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি টুপি দিয়ে ঘুরেন কেন? তখন সে বলছিল যে টুপি হচ্ছে এটা আমি বৃহত্তর মুসলিম যারা আছে তাদের আমি অনুসরণ করি। বুঝতে পারছো? তাদের তাদের প্রতিনিধিত্ব করি। সে নিজে কিন্তু নামাজ পড়তো না। এবং তুমি জানো কিনা জিন্না কিন্তু তখন খুব আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিল, সে অক্সফোর্ড থেকে পড়াশোনা করা। তুমি যদি জাতীয় জাদুঘরে যাও, মুসলিম লীগের সম্মেলনগুলোর ছবি যদি দেখো, দেখবা আমাদের শেরে বাংলাকে ফজলুল হক পাজামা পাঞ্জাবি পরে আছে, আর জিন্না পরে আছে এখন যে আমাদের মেয়েরা যে তোমার কি বলে এটাকে চোস পায়জামা না কি বলে, এই যে মোদি যেটা পরে এখন ভারতে খুব চিকন করে, আর উপরে একটা ওভারকোটের মতো খুব আধুনিক তার ড্রেস আপ।
বুঝছো? তার জুতাগুলো খুব আধুনিক, তোমরা এই ছবিটা দেখতে পারো, জাদুঘরে গেলে পাওয়া। মাথার মধ্যে জিন্না টুপি, নামাজ পড়ে না, মোটে গতি এক ওয়াক্ত টুপি মাথায় দিয়ে ঘুরতেছে এবং সে বলতেছে আমি বৃহত্তর মুসলিমের প্রতিনিধিত্ব করি। আইওয়াস কাকে বলে? তাদের মতো মুসলিম আমরা না, তাদের থেকে আমরা অনেক ভালো মুসলিম, নো ডাউট অ্যাবাউট ইট, তুমি জেনে দেখতে পারো। তারপরে স্যার জাদুঘরি মিউজিয়ামের বাংলা প্রতিশব্দ, এটা লেখক বুঝাইছিলেন কিন্তু তারা বুঝে নাই। আর কে বলেছে আপনাকে যেতে, সেটা তো একটু আগে বলছি। এরপরে শব্দার্থ টিকা আছে ভাই, এখানে যে শব্দার্থগুলো আমরা নিছি, কেন নিছি এক কথায় বলে দেই। এই শব্দার্থগুলোর সাথে বাংলা এই বইয়ের জ্ঞান জড়িত আছে, এগুলোর সাথে সাধারণ জ্ঞান জড়িত আছে। সুতরাং তুমি সাধারণ জ্ঞান বলো আর বাংলার জ্ঞান বলো, যে কোনোটার জন্য এটা পড়তে হবে। এই আলেকজান্দ্রিয়াটা কি? এটা যে একটা মিশরের জাদুঘর। আলেকজান্দ্রিয়া নামে শহরটা গোড়াপত্তন করেছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট। ওই আলেকজান্দ্রিয়া ইউরোপের রেনেসাঁস, মানে ইউরোপে শিল্প সাহিত্য সংস্কৃতির পুনর্জন্ম। এগুলো তোমার বইয়ে প্রত্যেকটার ব্যাখ্যা আছে। আমি তোমাকে ব্যাখ্যা দেব বলে যেগুলো নিয়েছি বিষয়টা এমন না, আমি দেখাইছি, তোমার এগুলো বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা পড়তে হবে এবং তোমার বইয়ে সবগুলোর ব্যাখ্যা আছে। এই যে এগুলো, হ্যাঁ, সবগুলো পড়বা। এরপরে বঙ্গবন্ধুকে কোন জেলে স্থানান্তর করা হচ্ছিল? গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, কাশিমপুর, ফরিদপুর। ভাই পোলটা লঞ্চ করে দেন। আচ্ছা, 30 সেকেন্ড হলে ওটা করে দিয়েন, ক্লোজ করে দিয়েন। সবগুলো পোল তোমরা 30 সেকেন্ড টাইম পাবা, অ্যান্সার করলে তার মধ্যেই করতে হবে। তোমরা অনেকেই অনেকেই বলতে মোটামুটি 11 জন দিয়ে রাখছো নারায়ণগঞ্জ, 8 জন দিছো কাশিমপুর, ওয়াও, 2 জন দিছো গোপালগঞ্জ, 331, 95% দিছো ফরিদপুর, তোমাদেরকে ধন্যবাদ। আর যারা এটা পড়ো নাই বা এখনো মন দিয়ে শোনো নাই, হ্যাঁ, তোমাদের প্রতি আমার কিছু বলার নাই, তোমরা ভালো থাকবা আর কি, শুভকামনা। ফরিদপুর জেলে স্থানান্তর করা হচ্ছিল বঙ্গবন্ধুকে। আমার পথ, কাজী নজরুল ইসলাম। এই পথ মানে কি? এখানে পথ মানে হাঁটার রাস্তা, যে সে কি বলে, কাজী নজরুল যে পথ দিয়ে হাঁটতো সেটা হলো তার পথ নাকি? এখানে পথ মানে হচ্ছে নজরুলের জীবন দর্শন, নজরুলের ফিলোসফি, নজরুল কি বিশ্বাস করেন আর কি বিশ্বাস করেন না, কি ধারণ করেন আর কি ধারণ করেন না, এগুলো হলো তার পথ। কথাটা বুঝো। একজন মানুষের আদর্শ, একজন মানুষ কি পছন্দ করে আর কি পছন্দ করে না। বাংলাদেশে খেয়াল করো, নাগরিকরা কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ জামাত করে, কেউ আবার কোনোটাই করে না। তারা করে কি? জাসদ করে, জাতীয় সমাজতান্ত্রিক দল করে। এগুলো এক একটা মানুষের এক একটা রাজনৈতিক আদর্শ, বুঝতে পারছো? এই আদর্শ মানে হচ্ছে পথ। ধর্মীয় আদর্শও থাকে, কেউ তাবলিগ করে আবার কেউ তাবলিগ করে না, এগুলো ধর্মীয় আদর্শ। তো নজরুল বলতেছিলেন যে আমার পথ মানে আমার ফিলোসফি, কি কি জিনিস আমি বিশ্বাস করি আর কি কি বিশ্বাস করি না, কি কি আমি ধারণ করি কি কি ধারণ করি না, কি গ্রহণ করি আর কি বর্জন করি, কি ভালোবাসি আর কি ঘৃণা করি, এই সমস্ত কিছু মিলে একটা মানুষের ফিলোসফি হয়, আর এটাই হলো তার পথ। বুঝছো? আমার পথ কথাটার অর্থ হলো এটা। আমরা এর ভেতরে যাব, গেলে দেখবো নজরুল সেখানে কি কি বলছেন, কিভাবে বলছেন। আসো নজরুল সম্পর্কে আমরা একটু জানবো। নজরুল, যার জন্ম কত 1899, মারা গেছেন 1976 সালে। ডাক নাম দুখু মিয়া। ভাইরে, দুখু মিয়া একটা মানুষের ছোটবেলায় নামই হয়ে গেছে দুখু মিয়া, তাহলে তার জীবনের দুঃখটা কেমন ছিল? একটা মানুষের জীবনে দুঃখ কেমন থাকলে তাকে সবাই দুখু মিয়া বলতে পারে, জাস্ট একটু বুঝো। 8 বছর বয়সে মক্তবের শিক্ষক, তারপরে রুটির দোকানে কাজ, তারপরে লেটো গানের দলে যোগদান, সেখান থেকে 2-3 বছর আইসা 9-10 পড়ার পরে ওখান থেকে চলে গেলেন বাঙালি পল্টনে প্রথম বিশ্বযুদ্ধে করাচি যুদ্ধ করার জন্য। মানে কি করে সম্ভব একটা মানুষের? আমি গত ক্লাসেও বলছি যে নজরুলের জীবন সংগ্রাম, তার অভাব, তার দারিদ্র, তার দুঃখ, তার কষ্ট তাকে নজরুল বানাইছে। তাকে পড়তে পড়তে এরকম করে তারপরে সে আগ্নেয়গিরি হয়ে গেছে। রবীন্দ্রনাথ কেন রবীন্দ্রনাথ? কেন তার মধ্যে এত রোমান্স? কেন তার মধ্যে এত ফ্যান্টাসি? কেন তার ভাষা এত কোমল? কারণ দারিদ্রতা তাকে স্পর্শ করে নাই।
জন্মের পর থেকে একদম সোনার চামচ মুখে দিয়ে জন্মাইছে এত বড় ফ্যামিলিতে, জমিদারের ফ্যামিলিতে, এই জন্য সে রোমান্টিসিজম নিয়েছিল। ঐকতান কবিতা তার সব থেকে বড় প্রমাণ। তোমাদের ঐকতান কবিতাটার মধ্যে উনি বলছে না যে আমি জীবনের সমস্ত দিক আমি নিতে পারি নাই, সমস্ত শ্রেণীর মানুষের সাথে আমি মিশতে পারি নাই, আমি সমাজের উচ্চ মঞ্চের সংকীর্ণ বাতায়নে বসে বসে সমাজকে দেখেছিলাম দূর থেকে। এজন্য ওই যে চাষি, ওই যে মানে তোমার জেলে, ওই যে তাঁতি, ওই যে মোটে মজুর, আমি আমার তাদের সাথে আমার জীবনে একটা ব্যারিয়ার ছিল বলে তার কাছে আমি যেতেও পারি নাই, তার জীবনের কাছ থেকে ফিল করতেও পারি নাই, লিখতেও পারি নাই। আমি চাই তাদের সমাজ থেকে তাদের একজন কবি উঠে এসে তাদের কথাগুলো লিখবে। এই অক্ষমতার কথা রবীন্দ্রনাথ নিজে বলে গেছে। এজন্য রবীন্দ্রনাথের সময় রবীন্দ্রনাথের জীবন তাকে রবীন্দ্রনাথ বানাইছে। আর নজরুলের জীবনের দুঃখ, কষ্ট, দুর্দশা, সংগ্রাম, এগুলো নজরুলকে আগ্নেয়গিরি বানাইছে। এই জন্য নজরুল এত গরম আর রবীন্দ্রনাথ এত নরম। হ্যাঁ, নজরুল কি রোমান্টিক না? অবশ্যই রোমান্টিক। তার রোমান্টিসিজমটার মধ্যেও একটা অন্য রকমের ফ্লেভার আছে। তোমরা যদি তার কবিতাগুলো পড়ো তাহলে বুঝবা। বুঝতে পারছো? দুঃখে পরিপূর্ণ লাইফ থেকে হলো নজরুল। দেখো আমাদের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় উনি হচ্ছেন ৩ নম্বর, তৃতীয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য তোমার জন্য। বাংলায় না আসলেও সাধারণ জ্ঞানে আসতে পারে তোমার। সাহিত্য চর্চার সময় মাত্র কত বছর দেখো তো? ২৩ বছর। অর্থাৎ তার বয়স যখন মাত্র ৪৩ বছর বয়সে উনি বাক শক্তি হারিয়ে ফেলেন। বাক শক্তি হারানোর পরে উনি আর লেখালেখি করতে পারেন নাই। আমাকে অনেকে প্রশ্ন করে, ভাইয়া উনি কি হয়েছিল ওনার যে বাক শক্তি হারাই গেছে? দেখো এটা এখন পর্যন্ত আইডেন্টিফাই করা হয় না ওনার যে কি হয়েছিল। তবে অনেক বড় বড় গবেষকের মত আছে, আমার অনেক টিচাররাও বলছে যে নজরুলকে নিয়ে ব্রিটিশ সরকার খুব ডিস্টার্ব ছিল। ব্রিটিশ সরকারকে নজরুল খুব ডিস্টার্ব করছে লেখায়, তার বাণীতে, তার বক্তৃতায়। ব্রিটিশ সরকারের ভিতকে কাঁপাই দিছিল নজরুল। বারবার তাকে জেলে ঢুকাইছে, জেলে ঢুকাইও শান্তি নাই। সেখানে গিয়েও সে লাথিমার ভাঙড়ে তালা যত আছে বন্দিশালা, আগুন জ্বালা আগুন জ্বালা, তারা আবার বাইর করে দেয়। বাইরে আসার পর আবার বলে আমি বিদ্রোহী বীর, আমি বিদ্রোহী। এখন বাইরে এসে আবার বলে চির উন্নতম শির, শির নেহারে আমার নত শির শিখর হিমাদ্রির। তারপরে আবার জেলে ঢুকায়। এই যে ব্রিটিশ সরকারের ভিত কাঁপায় দেওয়া, হয়তো ব্রিটিশ সরকার তার মধ্যে কোনো পয়জন পুশ করে থাকতে পারে, যার জন্য নজরুল হঠাৎ করে থেমে গেলেন 23 বছর বয়সে। হোয়ারাজ রবীন্দ্রনাথের সাহিত্য জীবন কিন্তু তোমার অলমোস্ট 60-65 বছরের। কারণ উনি 12-13 বছর বয়স থেকে লিখতে শুরু করছিলেন এবং মরার আগ পর্যন্ত লিখছেনই। উনি যখন মৃত্যুর আগে আগে অসুস্থ ছিলেন তখন শুয়ে শুয়ে বলছেন, মুখ দিয়ে বলছেন, খালি লিখতে পারেন নাই। ওটা নিয়ে 2টা বই, একটা বইয়ের নাম রোগ সজ্জায় আর একটা বইয়ের নাম শেষ লেখা। রবীন্দ্রনাথ শুয়ে আছেন, লিখতে পারেন না, খালি বলছিলেন। আর সেটা নজরুল 43 বছর বয়সে সবকিছু স্টপ। সুতরাং নজরুলের সাথে রবীন্দ্রনাথকে কি করবে না, কম্পেয়ার করবে না। তারা দুজন দুই দিকে দুই রকমের সম্রাট। নিচের দিকে আসো, উনি প্রথম কারাবরণ করছিলেন আনন্দময়ীর আগমনের কবিতার জন্য। আনন্দময়ী হচ্ছে এখানে দেবী দুর্গা। উনি দুর্গার আগমন প্রত্যাশা করেছিলেন, দুর্গাকে বলছিলেন যে তুই কই আছস, তুই চলে আয়, তোর 10 হাতে অস্ত্র শস্ত্র নিয়ে আয়, নইলে তোর অ্যাবসেন্সে তুই নাই বলে এই চারালের দল, চামারের দল এই ভারতকে দখল করেছে, তুই এসে ওদেরকে নাশ কর। এই চারাল চামার উনি কাদেরকে বলেছিলেন? উনি বলেছিলেন ব্রিটিশদেরকে। আর ব্রিটিশরা এই কথা শুনে বলছে সর্বনাশ, নজরুল আমাদের চারাল কইছে, ধরে জেলে ঢুকাও। কথা কি বুঝতে পারছো? এই কবিতা রচনা করার জন্য উনি কি করছিলেন, জেলে গেছিলেন। এবং ওনার নিষিদ্ধ হয়েছিল যে বইগুলো, তোমাকে আমি একটু কি শর্টকাটে দিয়ে দিতে পারি কিনা দেখি। এই বইগুলো ওনার নিষিদ্ধ ছিল। তুমি এরকম করে মনে রাখো, বি জে ভিসি। দেখো এখানে এই বি থেকে হলো বিশের বাসী, পি থেকে হলো প্রলয় শিখা, জে থেকে হলো যুগবাণী, আর ভি থেকে হলো ভাঙ্গার গান, সি থেকে হলো চন্দ্রবিন্দু। আমি দেখি পরে কোনো ফাঁকা স্লাইড থাকলে লিখে দেবো। এগুলো হচ্ছে তার নিষিদ্ধ বই, আমি নিচে লিখে দিই। এগুলো তার নিষিদ্ধ বই। অনেকে বলে যে অগ্নিবীণা নিষিদ্ধ হয়েছিল, না, অগ্নিবীণা নিষিদ্ধ হয় নাই। ওনার নিষিদ্ধ বই এই 5টা, বিপি যে ভিসি। বি থেকে প্রথমটা কি, বিশের ভাষী, পি থেকে প্রলয় শিখা, জে থেকে যুগবাণী, ভি থেকে হলো ভাঙ্গার গান, সি থেকে হলো চন্দ্রবিন্দু। এই বইগুলো ব্রিটিশ সরকার নিষিদ্ধ করে দিয়েছিল তখন, কারণ এগুলোর ভিতরে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে শক্ত লেভেলের মেসেজ ছিল। এরপরে দেখো তার উপন্যাস বাঁধনহারা মৃত্যু কথা কোহেলিকা। নজরুল যখন পড়বা, রবীন্দ্রনাথ যখন পড়বা, কোনটা কোন জাতীয় বই এভাবে আলাদা আলাদা করে পড়বা, এই জন্য এগুলো আলাদা আলাদা করে লেখা হয়েছে। গল্প গ্রন্থগুলো দেখো, আমার কাছে অনেক ছেলে মেয়ে প্রশ্ন করছে অনেকবার, ভাইয়া ব্যথার দান রিক্তের বেদন কি কবিতার বই না? না ভাইয়া, ব্যথার দান রিক্তের বেদন গল্পের বই।
শিউলিমালা এগুলা গল্পের বই, হ্যাঁ, পদ্মগুহা গল্পের বই। আর ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা এগুলো হচ্ছে তার নাটক। এগুলো মনে রাখার জন্য তোমাদের সাথে আমি একটা ছোট্ট টেকনিক শেয়ার করি, দেখো পছন্দ হলে মনে রেখে দিও। আমি যদিও ছন্দে বিশ্বাসী না, আমি আবার বলছি, এই ছন্দে ফন্দে আমি বিশ্বাসী না। তোমরা এই ছন্দ পাইলে খুশি হও তো, সাময়িকভাবে খুশি হও, কিন্তু তোমরা মনে রাখো না এগুলো। হ্যাঁ, আমি ছন্দে বিশ্বাসী না, তারপরে দিচ্ছি। আলেয়া ঝিলিমিলি শাড়ি পরে, শাড়ি পরে মধুমালাকে নিয়ে, মধুমালাকে নিয়ে কোথায় যায় জানো? পুতুলের বিয়ে হচ্ছিল, পুতুলের বিয়েতে যায়, আমাদের সুজন ভাইয়ের সাথে বিয়ে হচ্ছিল পুতুলের। তারপরে সেখানে আলে আসছিল, সে আসছিল ঝিলিমিলি শাড়ি পরে মধুমালাকে নিয়ে। কথা বুঝতে পারছো? মনে রাখবা, মধুমালা নামে কিন্তু আমাদের জসিমউদ্দিনেরও একটা নাটক আছে, হ্যাঁ, গুলাই ফেলবে না। উনার কাব্য গ্রন্থের কথা যদি বলি, দেখো অগ্নিবীণা, এই অগ্নিবীণা তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এখানে একটু তথ্য বিভ্রাট আছে, আমি অ্যাড করে দিচ্ছি। এই অগ্নিবীণা বইয়ের কবিতা হলো বিদ্রোহী আর প্রলয় উল্লাস, এগুলা এক করে ফেলবে না, আমি যতটুকু যেভাবে আখ্যাই দিই দেখো। এই অগ্নিবীণা 1922 সালে প্রকাশিত একটা কবিতার বই, তার প্রথম কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের প্রথম কবিতাটাই হচ্ছে প্রলয় উল্লাস। তোমরা শুনছো এটা, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই কবিতাটা। আর দ্বিতীয় কবিতা যেটা, সেটা হচ্ছে বিদ্রোহী, বিদ্রোহী সবাই শুনছো, বলবীর চির উন্নতম মশির, ওটা। তারপরে এগুলো, এই প্রলয় উল্লাস আর বিদ্রোহী কিন্তু বই না, অগ্নিবীণা বইয়ের কবিতা। আর বিশের বাসী, ভাঙার গান, সাম্যবাদী সরবরাহ, ফণি মনসা, প্রলয় শিখা, তারপরে প্রেম রোমান্টিক কাব্য আছে, দোলন চাপা, ছায়ানট, চক্রবাক, এগুলো। নিচে প্রবন্ধের গ্রন্থ আছে, জাস্ট মুখস্থ করে ফেলবা। এরপরে আসো জীবনী গ্রন্থ, মরু ভাস্কর। ভাইয়া, ভাস্কর শব্দের অর্থ হলো সূর্য, তাহলে মরু ভাস্কর শব্দের অর্থ কি? মরু ভাস্কর শব্দের অর্থ হলো মরুভূমির সূর্য। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে আলো নিয়ে এসেছিলেন, এই জন্য নবীজির জীবনী ভিত্তিক কাব্য এটা, মরু ভাস্কর। আর চিত্তনামা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দেখো 1925 সালের কথা এটা, তখন দেশবন্ধু খুব পপুলার মানুষ পুরো ভারতবর্ষে। তো এই চিত্তরঞ্জন দাশের জীবনী ভিত্তিক বই হচ্ছে চিত্তনামা। আর রুবাইয়াত, অনুবাদ এগুলো, রুবাইয়াত ই হাফিজ, রুবাইয়াত ই উমর খৈয়াম, আরেকটা অনুবাদ আছে ওনার, আমি লিখে দেই। আরেকটা অনুবাদ আছে, সেটা হলো কাব্যে আমপারা। কাব্যে আমপারা হলো, আমপারা বানানটা কি এইভাবে, বসুন্নরা বোধহয়, সরি। কাব্যে আমপারা আমাদের কোরআন শরীফের 30টা পারার মধ্যে সর্বশেষ পারা যেটা, এই আমপারা, এটা উনি কবিতা অনুবাদ করেছিলেন। আর প্রশ্ন হচ্ছে রুবাইয়াত কি? রুবাইয়াত হচ্ছে আরবি ফার্সি ভাষায় 4 লাইনের ছোট ছোট সংক্ষিপ্ত কবিতা, এগুলাকে বলা হয় রুবাইয়াত। আমি আবার বলছি, আরবি এবং ফার্সি ভাষায় ছোট ছোট 4 লাইনের কবিতা আছে, এগুলাকে রুবাইয়াত বলে। বাংলা ভাষায় আছে ছোট কবিতা, তাদেরকে বলে অনুকাব্য। জাপানি ভাষায় আছে ছোট কবিতা 5 লাইনের, ওটাকে বলা হয় হাইকু। আর ইংরেজি ভাষায় যেগুলো, এগুলোকে বলা হয় লিমেরিক। সব ভাষায় আছে ছোট কবিতা, আরবি ফার্সি হলে সেগুলোকে বলে রুবাইয়াত। একজন ফার্সি কবি ইরানের, তার নাম হচ্ছে হাফিজ, তার লেখা রুবাইয়াত উনি অনুবাদ করেছেন। আবার উমর খৈয়াম, উনিও ইরানের মানুষ, ওনার লেখা রুবাইয়াত উনি কি করেছেন, অনুবাদ করেছেন। দ্যাটস ইট। নিচের গুলো হচ্ছে গানের বই। আমার পথ নিয়ে কথা বলছিলাম, নজরুল বলছেন যে আমার পথ হচ্ছে আমার সত্য। আমার সত্য মানে আমার বিবেক, কেননা আমার মালিক আমি, আমার কর্ণধার আমি। আমি আমার বিবেকের কথা শুনি, বিবেক যেটা বলে সেটাকে শুনি, বিশ্বাস করি, যাচাই করি। বিবেক থেকে যদি সিগন্যাল আসে সেটা সত্য নয়, সেটা মিথ্যা, সেটা যত বড় মানুষ আমার উপরে চাপাই দেওয়ার চেষ্টা করুক না কেন, আমি সেটাকে মানি না। অর্থাৎ মিথ্যা যত শক্তিশালী হোক, আই ডোন্ট কেয়ার। আর আমার সত্য মানতে গিয়ে যদি আমার কারো প্রতি অভিনয় শো করতে হয়, কারো প্রতি আমার বেয়াদবিও হয়ে যায়, কোনো অসুবিধা নাই, কারণ সত্য বলার মধ্যে একটা অভিনয় থাকে, কিন্তু তাতে দুঃখ পাওয়াটা, কষ্ট পাওয়াটা হচ্ছে দুর্বলতা। কথা কি বুঝতে পারছো ওনার ফিলোসফিটা কি? এবং উনি বলছেন যে মিথ্যা বিনয়ের চেয়ে অহংকার অনেক বেশি ভালো। মিথ্যা বিনয়টা কি? আমি কাউকে ভালোবাসি না, সম্মান প্রদর্শন করি না, কিন্তু তাকে দেখার পরে আমি হয়তো হুজুর হুজুর করলাম, এটা মিথ্যা বিনয়, এটা মুনাফিকি। বলছে এটার থেকে অহংকার ভালো। এই অহংকারের মধ্যে হয়তো বা একটা অভিনয় আছে, কিন্তু এটা ভালো,
কারণ মিথ্যা বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক ভালো। কথা কি বুঝতে পারছো? এবং উনি এক জায়গায় বলছেন যে আমরা আমাদের পরাবলম্বনের কারণে আমরা ভারতবাসী বলি আর বাঙালি বলি আমরা এখন পর্যন্ত স্বাধীন না। আমরা নিজের পায়ে চলতে শিখি নাই, আমরা নিজেকে নিজে মানুষ করতে শিখি নাই। গান্ধীজির উপরে ভরসা করে আমরা বলেছিলাম যে গান্ধীজি আছেন, কারণ গান্ধীজি থাকলে কি হবে, আমরা যদি প্রত্যেকে এক একজন গান্ধী না হই। কথা কি বুঝতে পারছো? আমরা প্রত্যেকে যদি আমার নিজের ভার যদি নিজের কাঁধে তুলে না নিই, এই ভারতবর্ষ তো স্বাধীন হবে না। অথচ আমরা কি করলাম, গান্ধীজির উপরে ভার দিয়ে বসে থাকলাম, বললাম গান্ধীজি আছেন। আর এই যে পরাবলম্বন, পরকে অবলম্বন করা, এটা আমাদেরকে নিষ্ক্রিয় করে দিল। আর নিষ্ক্রিয়তার কারণেই ব্রিটিশরা আমাদের উপরে বসে ছড়ি ঘোরাচ্ছে। এটা ছিল নজরুলের মতামত। কথা কি বোঝাতে পারছি নাকি পারি নাই তোমাদেরকে? এজন্য বলছেন যে বাহিরের গোলামি থেকে বের হতে না পারলে, তোমার যাদের অন্তরে গোলামি আছে তারা বাহিরের গোলামি থেকে কি করতে পারে না, কোনোদিনও বের হইতে পারে না। এর প্রত্যেকটা কথাই মূল্যবান। এবং এটা বলছি না যে আত্মকে চিনলে, নিজেকে চিনলে একটা আত্মবিশ্বাস তৈরি হয়। তুমি যতক্ষণ পর্যন্ত তোমার নিজের শক্তি সম্বন্ধে জানবে না, তোমার আত্মার কত পাওয়ার, তোমাকে কেমন ক্ষমতা দিয়ে সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠাইছে, তুমি যে বড় বিপ্লব ঘটাইতে পারো, তুমি যদি সেটা কোনোদিন নিজের মধ্যে আবিষ্কারই না করতে পারো, তাহলে তোমার মধ্যে কোনোদিনও কি আসবে না, আত্মবিশ্বাস আসবে না। দেখো পৃথিবীর বড় বড় মানুষ যারা, তাদের কি একটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের থেকে বেশি ছিল? শেখ মুজিবুর রহমানের কি চোখ 3টা ছিল নাকি? স্টিভ জবসের মনে হয় মাথা ছিল 4টা। বিল গেটসের আমরা যে দেখতে পাই এর মনে হয় সবকিছু বেশি না। আমাদের মতোই, কিন্তু পার্থক্য হলো তাদের ফিলোসফির সাথে আমাদের ফিলোসফির পার্থক্য, তাদের চিন্তার সাথে আমাদের চিন্তার পার্থক্য। তারা আত্মকে চিনেছে আর আমরা চিনি নাই, এটাই হচ্ছে পার্থক্য। এবং নজরুল শেষে বলছে, নিজের ধর্মে যার বিশ্বাস আছে সে অন্যের ধর্মকে ছোট করতে পারে না। কেন পারে না? কারণ ধর্ম মানেই মানবতা এবং শান্তির কথা বলে। তোমার ধর্ম যদি মানবতা শান্তির কথা বলে থাকে, অন্য ধর্ম সেম একই কথাই তো বলে আছে। সুতরাং তুমি যদি তোমার ধর্মকে ভালোবাসো, অন্য ধর্ম তোমার কাছে কোনোদিন অবজ্ঞার পাত্র হবে না। এরপরে আসো রেইনকোট। রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াসের লেখা গল্প। একজন প্রগতিশীল দার্শনিক, এই জন্য সরকারের কাছে তার গুরুত্ব অনেক বেশি, মনে রাখবা। তার জীবনীটা দেখো একটু, জীবনীটার মধ্যে এখান থেকে কিন্তু পোল আছে, গুরুত্বপূর্ণ পোল, একটু ভালো মতো দেখে রাখো। তার গল্প অন্য ঘরে অন্য স্বর, তারপরে যে খোয়ারি, এটাও তার গল্প। দুধে ভাতে উৎপাত গল্প। দোজখের ওম, এটাও গল্প। জাল স্বপ্ন, স্বপ্নের জাল, এটাও গল্প। হ্যাঁ, এগুলা খুব গুরুত্বপূর্ণ। এগুলা থেকে এখন ইদানিং রিসেন্ট টাইমে বিসিএস এ প্রচুর কোশ্চেন আসতেছে এগুলা থেকে। এবং সরকারের যারা হচ্ছে তোমার নীতি নির্ধারক, তাদের কাছে কিন্তু এই রাইটাররা খুব জনপ্রিয়, খুব আপন। তার সর্বশেষ গল্প গ্রন্থ যেটা, সেটা হচ্ছে জাল স্বপ্ন, স্বপ্নের জাল। 97 সালে বের হয়েছিল এই বইটা। আর উপন্যাসগুলো দেখো, চিলে কোঠার সেপাই, এটা 1987 সালে বের হওয়া বই। এটার বিষয়বস্তু কি 69 গণ আন্দোলনের প্রেক্ষাপট। তোমার যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোন গ্রন্থটি 69 গণ আন্দোলনের প্রেক্ষাপটে রচিত, সঠিক উত্তর কি হবে? চিলে কোঠার সেপাই। খোয়াবনামা, খোয়াব মানে স্বপ্ন আর কি, স্বপ্ননামা, 1996 সালে বের হওয়া বই। এটাকে বলা হয় মহাকাব্যিক উপন্যাস। মহাকাব্যিক কেন বলা হয়? কারণ সাইজে এই বইটা যথেষ্ট বড়। এর বিষয়বস্তুগুলো দেখো, তেভাগা আন্দোলন, 43-এর মনন্তর, ফকির সন্ন্যাসী বিদ্রোহ। এখন প্রশ্ন শুরু করবে, তেভাগা আন্দোলন কি? শুনো, তেভাগা আন্দোলন হচ্ছে ইলামিত্র এবং হাজী মোহাম্মদ দানেশ, দিনাজপুর একটা ভার্সিটি আছে না, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওনার বাড়ি দিনাজপুর ছিল। এবং ইলামিত্র একটা আন্দোলন করছিল জমিদারদের বিরুদ্ধে, অনেক সামন্ত যারা, তাদের বিরুদ্ধে। আন্দোলনের বিষয়বস্তু ছিল যে বর্গা চাষি যারা, তারা চাষ করলে ফসলের 3 ভাগ ভাগ হবে, 3 ভাগে 2 ভাগ পাবে হচ্ছে চাষি, আর 1 ভাগ পাবে হচ্ছে জমির মালিক। তো তখন এটা হইতো না, তখন জমির মালিক বেশি নিয়ে যাইতো কোনো কোনো ক্ষেত্রে। বেশিরভাগ তো অর্ধেক ছিল, আর কোনো কোনো ক্ষেত্রে ছিল বেশি। সেখানে জমিটা দিছে, আর কৃষক সেখানে কষ্ট করে সমস্ত কিছু ফলাইছে। তাদের আন্দোলনের বিষয়বস্তু ছিল 3 ভাগ করে 2 ভাগ কৃষক পাবে, বাকি 1 ভাগ মালিক পাবে। এই আন্দোলনটা হচ্ছে তেভাগা আন্দোলন, উত্তরবঙ্গে হয়েছিল। আর 43 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল, 43-এর মনন্তর। আর ফকির সন্ন্যাসী বিদ্রোহ তো তোমরা এটা জানোই, এটা হচ্ছে তোমার ফকির মজনু শাহ, দুদু মিয়া, ফারাজি আন্দোলনের পরবর্তী সময়ে ফকির সন্ন্যাসী বিদ্রোহটা হয়েছিল। এই সমস্ত কিছু নিয়ে দেখো একটা উপন্যাসের মধ্যে কতগুলো টপিক, এই কতগুলো ইতিহাসকে ধারণ করে। এই জন্য খোয়াবনামা অনেক বড় উপন্যাস, এটাকে বলা হয় মহাকাব্যিক উপন্যাস। বুঝতে পারছি কথাগুলো? এরপরে আসো তার প্রবন্ধ সংস্কৃতির ভাঙা সেতু।
এটা পড়ে নেবা। এবং ক্যান্সারে আক্রান্ত উনি মারা গেছিলেন 1997 সালে। এরপরে রেইনকোট রচনার গুরুত্বপূর্ণ উদ্ধৃতি। উদ্ধৃতির আগে আসা গল্প নিয়ে আমরা একটু কথা বলি। একজন নিরীহ ভীতু প্রকৃতির একজন প্রফেসর, তার নাম হচ্ছে নুরুল হুদা। এই নুরুল হুদা, তার একটা শালা ছিল শ্যালক, তার নাম মিন্টু, লম্বা চওড়া ছেলে, মুক্তিযোদ্ধা ছিল। আর নুরুল হুদা ছিল ঢাকা কলেজের প্রফেসর। তো নুরুল হুদা ভিতরে ভিতরে মুক্তিযোদ্ধাদেরকে সাপোর্ট করতো, তাদের সাথে তার যোগাযোগ ছিল, কিন্তু প্রফেসর হওয়ার কারণে বাহ্যিকভাবে সে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করতে পারে নাই। তার কলেজে তোমার মুক্তিযোদ্ধাদের একটা আক্রমণ হয়েছিল, ট্রান্সফরমার বা ট্রান্সমিটার ধ্বংস করে দিয়েছিল কারেন্টের। এগুলোর কারণে টিচারদেরকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তারা নুরুল হুদাকে ডেকে নিয়ে আসে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তো নুরুল হুদা, তার শালা ছিল কদিন আগে বাসায় আসছিল মিন্টু। মিন্টু চলে যাওয়ার আগে রেনকোটটা ভুল করে রেখে ফেলে গেছে। বৃষ্টির দিন রেনকোট গায়ে দিয়ে, মিন্টু রেনকোট গায়ে দিয়ে নুরুল হুদা আসছে কলেজে, প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে। তো মিন্টু তো মুক্তিযোদ্ধা, তার রেনকোট গায়ে দিয়ে নুরুল হুদার ভিতরে একটা মুক্তিযোদ্ধা ভাব চলে আসছে। কথা কি বুঝতে পারছো? যেহেতু ভেতরে ভিতরে উনি বাংলাদেশকে খুব ভালোবাসেন, দেশপ্রেমিক, বাইরে তার পেশার কারণে, বাস্তবতার কারণে তিনি যুদ্ধে যোগ দিতে পারেন নাই, তিনি যুদ্ধকে সমর্থন করেন। এই জন্য একজন ভীতু প্রফেসরের গায়ে মিন্টু রেনকোট আসার পরে তার নিজের মধ্যে একটা মুক্তিযুদ্ধ ভাব আসে, এবং এটাকে চরম একটা ভাব তাকে আন্দোলিত করে ভিতরে ভিতরে। উনি আসলে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তার গা থেকে রেনকোট খুলে ফেলা হয়, তার চরমভাবে চাবুক দিয়ে আঘাত করা হয়, এবং এক পর্যায়ে উনি বলছিলেন যে আমি সব জানি, আমার শালাকে কোথায় আছে এটাও জানি, কারা আক্রমণ করছে কুলির বেশে আইসা, মাল নামাইতে এসে ছদ্মবেশে, আমি এটাও জানি, কিন্তু আমি কিছুই বলবো না, কারণ তোমাদের এই আঘাত, তোমাদের এই অত্যাচার আমার কাছে এখন কিছুই না। এখন যদি প্রশ্ন করো একজন ভীতু প্রফেসর এত বড় সাহসী হয়ে গেল কেমনে? সাহসী হয়ে যাওয়ার এখন দুটো কারণ। এক নম্বর কারণ, একজন মুক্তিযোদ্ধা রেনকোট গায়ে দেওয়ার পরে ওখান থেকে তার মধ্যে একটা চেতনার সঞ্চার হয়েছে। এটাকে আমি ব্যাখ্যা করি অনেকটা এইভাবে, তোমাকে বোঝার জন্য বলছি, আমাকে ভুল বুঝবা না, বোঝার জন্য বলছি। ছেলেরা এখানে যারা শুনছো, তোমার সেলিব্রিটি ক্রাশ মনে করো কোন একজন নায়িকা, সেই নায়িকা স্টেজ পারফর্ম করলো, যে জ্যাকেটটা গায়ে দিয়ে নায়িকা নাচলো সেটা তোমাকে দিয়ে দিছে, তোমার কেমন লাগবে? তুমি নুরা ফাতেহির ফ্যান, তার জ্যাকেট পেলে তোমার কেমন লাগবে? কিংবা যেসব বোনেরা আমার শুনছো, তুমি ধরো বরুণ ধওয়ান কিংবা সিদ্ধার্থ মালহোত্রার গায়ের একটা জ্যাকেট তোমাকে দিয়ে গেল, কার্তিক আরিয়ান তার একটা কি বলে টি শার্ট তোমাকে দিয়ে দিল, তোমার কেমন লাগবে এগুলো পাইলে? তুমি তাকে পছন্দ করো জাস্ট, এখান থেকে তুমি যদি পাগলের মতো হয়ে যাও। আর যে চেতনার মধ্যে আছে মুক্তিযুদ্ধ, যে চেতনার মধ্যে আছে দেশ, এর থেকে বড় চেতনার কি হতে পারে? আর সেখানে নুরুল হুদা ওই রেইনকোট গায়ে দিয়ে নিজেকে মুক্তিযোদ্ধা ভাববে না, এটা কেমন কথা? অবশ্যই ভাববে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ, তুমি যখন কাউকে অত্যাচার করবা, অত্যাচারিত হইতে 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 সর্বোচ্চ সীমায় নিয়ে গেলে সে কিন্তু বিদ্রোহী হবে, সে তখন আর তোমাকে কেয়ার করবে না। ৭১-এ আমরা প্রায় ২৪ বছরের নির্যাতন সহ্য করতে করতে না পেরে ৭১ সালে বাঙালি ঘুরে দাঁড়াইছিল এবং বাঁশ লাঠি সোটা দিয়ে মাইরা পাকিস্তানিদেরকে তাড়াই দিছিল। এটা হলো দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ এমনটাই করে, যেটা করছে নুরুল হুদা। দেয়ালে পিঠ থেকে গেছে, তার অত্যাচার করতে করতে একদম নিঃশেষ করার অবস্থা, তখন বলছে আমাকে মারো, গুলি করো কপালের মাঝখানে, কোনো সমস্যা না, আমি সব জানি, কিন্তু কিছুই বলবো না। এই হলো রেইনকোটের প্রতীকী তাৎপর্য। আর এখানে কিছু তথ্য আছে, কে বলছে, কাকে বলছে, কোন সময় বলছে, এগুলো তোমরা একটু কি করবা, পড়ে নিবা। এরপরে দেখো এখানে মিন্টু তো অনেক লম্বা, তোমার গায়ে রেইনকোট কি হবে, এটা ওনার বউ বলছিল আর কি। এরপরে নিচে দেখো, একদম নিচে দেখো, বাংলার বর্ষা তো শালারা জানে না, রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার আর আমাদের জেনারেল মনসুন, স্টাফ রুমের একজনের উক্তি। এইটা অনেকে বুঝবা না। রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার আর আমাদের জেনারেল মনসুন। এরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের সৈনিকরা রাশিয়ায় গিয়ে শীতে মারা গেছিল অনেকে, বুঝতে পারছো? তারা যখন রাশিয়ায় ঢুকে, রাশিয়ার প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিন তাদেরকে বাধা দেয় না, বলছে ভেতরে ঢুকতে দাও। তো ঢুকতে ঢুকতে তারা অনেক পূর্বে চলে গেছে দখল করতে করতে, পরে পেছন দিকে তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকাই দিছিল, খাদ্য যাওয়া বন্ধ করে দিছিল, এবং সেখানে শীতে কোপ করতে না পেরে সাইবেরিয়া অঞ্চলে হিটলারের সৈনিকদের একটা বড় অংশ মারা গেছিল। এটা বলা হয়েছে রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, মানে শীতে মরছিল, আর আমাদের এখানে জেনারেল মনসুন, মানে আমাদের এখানে বর্ষা। অর্থাৎ পাকিস্তানিরা তো বর্ষা ঋতুর সাথে মোটেই কিনা হ্যাবিচুয়েট না, এজন্য বর্ষার সময়, বৃষ্টির সময় তাদেরকে হামলা করব, এই বর্ষার সুযোগটা আমরা নেব। এটা ছিল স্টাফ রুমের একজনের উক্তি, মানে সে ছদ্মবেশী মুক্তিযোদ্ধা ছিল আর কি। এরপরে কোন গ্রন্থটিও একটু বানান ভুল আছে, আখতারুজ্জামান ইলিয়াস রচিত জাল স্বপ্ন, স্বপ্নের জাল খোঁয়ারি,
চিলে কোঠার সেপাই সবগুলোই। ওরে আবেগ রে পোলাপান, তোদের আবেগ দেখে আমি পাগল হয়ে যাই। সময় 30 সেকেন্ড পাবা, এর বেশি পাবা না, তোমরা দিতে থাকো। আচ্ছা, ভেরি গুড, 67% সঠিক উত্তর দিছো। অনেকে জাল স্বপ্ন, স্বপ্নের জাল দিছো। আচ্ছা, কেন দিছো সেটা আমি জানি, দিছো হচ্ছে আবেগে। কারণ জাল স্বপ্ন, স্বপ্নের জাল তো তারই লেখা, কিন্তু নিচের দুইটাও যে তার লেখা, ওই পর্যন্ত তো তোমার আসতে হবে নাকি? হ্যাঁ, 30 সেকেন্ডের মধ্যে তুমি যদি 10-15 সেকেন্ড দেখো, পড়ো, ভাবো, তাহলে তো সমস্যা নাই। তাড়াহুড়া করার কি আছে, সবগুলো ছিল তার। এরপরে আসো বিড়াল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার উপাধি কি? বঙ্কিমের উপাধি কি? বঙ্কিমের উপাধি হলো সাহিত্য সম্রাট। তোমরা যারা জানো যে বাংলা গদ্যে বঙ্কিমের অবদান কিন্তু অসামান্য, কথা কি বুঝতে পারছো? প্রথম যিনি সার্থক উপন্যাস লিখছিলেন তিনি কিন্তু এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কথাগুলো মনোযোগ দিয়ে শোনো কি বলি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচয়িতার নাম হচ্ছে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উপন্যাসের নাম হচ্ছে তোমার দুর্গেশ নন্দিনী। আবার ওনাকে বলা হয় সাহিত্য সম্রাট। আবার বাংলা গদ্যের শৃঙ্খলা যখন বিদ্যাসাগর আবিষ্কার করলেন, বাংলা গদ্যের জনক বলা হয় বিদ্যাসাগরকে। বিদ্যাসাগর দেখাইলেন জ্যোতি চিহ্ন প্রবর্তন করার পরে যে কিভাবে গদ্য লিখতে হবে, তারপরে সেটার সফল প্রয়োগ কিন্তু বঙ্কিমের হাত ধরে হয়েছিল। সুতরাং বঙ্কিম ইম্পর্টেন্ট। দেখো তার সাহিত্যিক ছদ্মনাম আছে কমলাকান্ত। বঙ্কিমের সাহিত্যিক ছদ্মনাম হলো কমলাকান্ত। এটা ভালো মতো দেখে নিবা। কমলাকান্তের দপ্তর নামে তার একটা বইও আছে। আর নিচে দেখো তিনি বাংলা উপন্যাসের জনক এবং যুগন্ধর সাহিত্য সম্রাট। আর মোট গ্রন্থ হচ্ছে 34টা, যার মধ্যে উপন্যাসে আছে তোমার 14টা। আর প্রথম উপন্যাস উনি লিখছিলেন ইংরেজিতে, নাম হচ্ছে রাজমোহনস ওয়াইফ। আরেকটা কথা মনে রাখবা, বঙ্কিমচন্দ্রকে বলা হয় বাংলার স্কট বলা হয়। ওনাকে বলা হয় বাংলার স্কট। স্কটটাকে আবার স্যার ওয়াল্টার স্কট, একজন স্কটল্যান্ডের সাহিত্যিক, ঔপন্যাসিক। তো এই ওয়াল্টার স্কটের প্রভাব আছে কার উপরে? বঙ্কিমের উপরে। এজন্য তাকে বলা হয় বাংলার স্কট। যেমন করে ইংরেজ একজন কবি লর্ড বায়রন, বায়রনের প্রভাব আছে নজরুলের উপরে, এজন্য নজরুলকে কি বলা হয়? নজরুলকে বলা হয় বাংলাদেশের বায়রন। ঠিক একইভাবে তাকে বলা হয় বাংলার স্কট। কাকে? বঙ্কিমচন্দ্রকে। এটা মাথায় রাখবা। তারপরে দেখো বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম দুর্গেশ নন্দিনী। দুর্গেশ শব্দের অর্থ দুর্গ রক্ষক, দুর্গের দরজা যিনি পাহারা দেন তাকে বলা হয় দুর্গেশ। তো দুর্গেশ নন্দিনী মানে দুর্গ রক্ষকের মেয়ে, নন্দিনী মানে মেয়ে বা কন্যা। ওকে, মোট উপন্যাস 14টা। উপন্যাসগুলোর নাম এখানে যথেষ্ট দেওয়া আছে, যে কয়টা আছে দেখো। বঙ্কিমের আদর্শ প্রচারকারী ত্রয়ী উপন্যাস, এখানে বলা আছে ত্র, একটু মিসপ্রিন্টিং আছে। এত কথা আমরা হচ্ছে সবগুলো দেখতে পাই না, কিছু কিছু ভুল চলে আসে। এই কথাটা হলো ত্রয়ী, বুঝছো? ত্রয়ী মানে হচ্ছে সিকুয়েল, তো বুঝো তোমরা, ইংরেজিতে দেখবা। বা এই যে অ্যাভেঞ্জার্স কতগুলো ছবি হয়েছে না, ফাস্ট এন্ড ফিউরিয়াস কতগুলো ছবি হয়েছে, এগুলো একটার প্লট নিয়ে একাধিক ছবি হয়েছে। হিন্দিতে খিলাড়ি হয়েছে অনেকগুলো, দাবাং হয়েছে অনেকগুলো, তাই না? ক্রিশ হয়েছে 3টা, কই মিল গয়া 1 নম্বর, বাকিগুলো ক্রিশ একটা, ক্রিশ 3 একটা, প্লট একটা, আলাদা আলাদা গল্পে আলাদা আলাদা ছবি। তো সাহিত্যে যদি এরকম একটা প্লটের উপরে দুটো গল্প হয়, তখন সেটাকে বলা হয় যুগল, যুগল উপন্যাস বা যুগল মহাকাব্য। যেমন পথের পাঁচালী বিভূতি বসুনের লেখা, এটার পরবর্তী প্লটের উপরে লেখা হয়েছে তোমার অপরাজিত উপন্যাস। তোমরা আমারের ভেবুর মধ্যে যেটা পড়ে আসছো 9-10-এ, অপু, হরিহর, দুর্গা, সর্বজয়া, এগুলো শেষে দেখবা সবাই মারা যাবে, অপু থাকবে। অপুর জীবন নিয়ে পরবর্তী উপন্যাস অপরাজিত, এবং ওটার সিনেমা হলো অপুর সংসার। আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায় কদিন আগে যে মারা গেলেন কলকাতায়, উনি কিন্তু অপু চরিত্র করছিলেন, অপু চরিত্রে অ্যাক্টিং করছিলেন উনি। তাহলে প্রথম উপন্যাসটা কি? পথের পাঁচালী। তার কাপল উপন্যাস পরেরটা কি? অপরাজিত। পথের পাঁচালী থেকে পথের পাঁচালীর ছবি, ওটার থেকে হলো অপুর সংসার ছবি। ঠিক বঙ্কিমের আদর্শ প্রচারকারী উপন্যাস ছিল 3টা, আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম। 3টাই তোমার একই প্লট, বুঝতে পারছো? একই প্লট। সেটা কি?
হিন্দুদের অতীত ইতিহাস এবং তাদের সূর্যবীর্য নিয়ে, রাজনীতির মেসেজ নিয়ে হচ্ছে এই 3টে উপন্যাস, আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম। তুমি মনে রাখতে পারো সীতা দেবীর আনন্দ নেই, এইভাবে মনে রাখতে পারো তার 3টে উপন্যাসের নাম। কেমনে মনে রাখতে পারো? সীতা দেবীর আনন্দ নেই, এমনি মনে রাখতে পারো চাইলে। বাংলাদেশের প্রথম রোমান্টিক কাব্য পথিক তুমি পথ হারাইয়াছ, কপালকুণ্ডল নামে উপন্যাস আছে তার একটা, ওটার এটার প্লট প্রেক্ষাপট বুঝতে চাও না, এটা অনেক লম্বা কথা, এখানে আয়সা গেছে মনে করো, তুমি মনে রেখে দাও আপাতত। এরপরে তার উপন্যাসের নাম আছে দুর্গেশ নন্দিনী থেকে দেবী চৌধুরানী পর্যন্ত, প্রবন্ধ আছে এবং সংবাদপত্রের মধ্যে খেয়াল করো বঙ্কিমের এই যে সব একটা পত্রিকা আছে বঙ্গদর্শন, এটার মধ্যে কিন্তু আমরা দেখি পরবর্তী সময় আমাদের রবি ঠাকুর পর্যন্ত লিখবে এই বঙ্গদর্শনে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ সংবাদপত্র ছিল ওই সময়ের জন্য, এটা দেখে নিও। এরপর সব বিড়াল রচনার গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কথা বলবো। বিড়াল এটা হচ্ছে সমাজের গরিব মানুষের মুখের কথাগুলো বঙ্কিম বলাইছেন এটা বিড়ালের মুখ দিয়া, এক কথা শেষ। আবার বলি, সমাজের গরিব নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষের মনের কথাগুলো বঙ্কিম বলাইছেন কার মুখ দিয়ে? বিড়ালের মুখ দিয়ে, যেগুলো সাধারণ মানুষ বলে না। আচ্ছা, এখন বঙ্কিম কি করে, মানে কমলাকান্ত কি করে বিড়ালের কথাগুলো শুনলো? বলছে দিব্যকর্ণ প্রাপ্ত হয়ে। আমরা গল্পের মধ্যে দেখছি কমলাকান্ত আফিং খাইতো, মানে গাঁজা খাইতো। তো গাঁজা যিনি খান উনি তো পানিতে নাইমা উঠে আসা বলেন শরীরটা অনেক শুকনা আমার, ভিজে নাই, কিংবা লুঙ্গি কাঁচা মেরে গাছে উঠে মাছ ধরার জন্য, গাঁজা খাওয়ার পরে তো বেতাল হয়ে যায়। তো একজন মানুষ আফিং খাওয়ার পরে বিড়ালের কথা শুনবে না, এটা কোনো কথা হইলো? বিড়াল কি বলে বিড়ালের মনের কথা সহ সে অনুবাদ করে ফেলবে। গল্পের প্রয়োজনে এটাকে এভাবে দেখানো হয়েছে, কিন্তু মূল টার্গেট ছিল কি? সমাজের নিপীড়িত বঞ্চিত মানুষগুলোর কথা বিড়ালের মুখ দিয়ে বলা। আমরা সেখানে দেখছি কমলাকান্তের জন্য রাখা দুধ খেয়ে ফেলে বিড়াল, তারপরে কমলাকান্ত তাকে মারতে যায় আর বিড়াল তাকে জ্ঞানটা দেয়, তুমি আমাকে মারতে আসছো কেন? আমি তো ইচ্ছা করে তোমার দুধ খেয়ে ফেলি নাই, আমি ইচ্ছা করে খাই নাই, ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে বাঁচার জন্য খাইছি, তাই না? তোমরা তোমাদের খাবারের উচ্ছিষ্টটা পর্যন্ত আমাদেরকে দাও না কেন? কারণ এই এই সংসারের দুধ মাংস দই এগুলা সব তোমরা একা খাবা, আমাদের কোনো অধিকার নাই? আমরা তো না খায়া মরার জন্য পৃথিবীতে আসি নাই, একটা জীবও আসে নাই। এই পৃথিবীর খাদ্যের উপরে তোমার যেমন অধিকার আমারও তেমন অধিকার, কারণ আত্মা তোমার ভিতরেও আছে, আত্মা আমার ভিতরেও তো আছে। তোমার যেমন ক্ষুধা পিপাসার ফিলিংস হয় আমারও তো হয়। এটা তুমি খাবা আর আমি খাবো না, আর আমি খাইলে আমারে মারতে আসো, এটা তো হইতে পারে না। এবং আমি চুরি করেছি এই জন্য আমার যদি বিচার হয়, আমার যদি দণ্ড হয়, তাহলে যেসব ধনীরা কৃপণ, যারা যাদের ধনের অংশ আমাদেরকে দেয় না, এমনকি খাবারের উচ্ছিষ্ট নর্দমায় ফেলে দেয় আমাদেরকে দেয় না, তাদের বিচার হওয়া উচিত না? চোর যে চুরি করে সে দোষ তো কেবল চোরের না, সেই দোষ তো কৃপণ ধনীরও হয়। সুতরাং তারও বিচার করো, আমারও বিচার করো। আর তুমি আমার বিচার করতে আসছো? আমাকে বিচার করার আগে তুমি 3 দিন না খায় থাকো, তারপরে তুমি যদি খাবার চুরি না করো। বলা আছে নসিরাম বাবুর ভান্ডার ঘরে যদি ধরা না পড়ো, নসিরাম বাবু একটা ক্যারেক্টার, ধনী মানুষ, তো তার খাবারের ঘরে তুমি যদি ধরা না পড়ো, তারপরে আমার বিচার করতে আইসো। আর 3 দিন না খায় তাহলে তুমি তো পাগল হয়ে যাবা। আমরাও তো সেম, না খায় না খায় আমাদের অবস্থা দেখো, আমরা কালো হয়ে গেছি, শুকিয়ে গেছি, আমাদের দিকে কেউ তাকায় না, অথচ খাবার নর্দমায় ফেলে দেয়। এই যে সাম্যের কথা, এগুলো বলার পরে কমলাকান্ত বলছিল, এই শোন বিলাই, তোর কথাগুলো ভারী সোশিয়ালিস্টিক, এসব কইস না এখন। সোশিয়ালিস্টিক মানে হচ্ছে সমাজতন্ত্রী কথা। সমাজতন্ত্রের মধ্যে বলা আছে সবাই সমান, ধনী গরিব বলতে কোনো কিছু নাই, সমাজে কারো অতিরিক্ত সম্পদ থাকবে না, তার সম্পদ সরকার বাজেয়াপ্ত করে যার নাই তার মাঝে বন্টন করবে, যার অতিরিক্ত ভূমি আছে তার ভূমি সরকার দখল করে, যার ভূমিহীন তাকে দিয়ে দিবে। এই যে সাম্য, তোমার হচ্ছে রাষ্ট্রের সম্পত্তিতে সকলের সমান অধিকার, এই জিনিসটা হচ্ছে সোশিয়ালিজম বা সমাজতন্ত্রের মূল কথা। বিড়াল তো এই কথাগুলোই বলছে, এই জন্য কমলাকান্ত বলছিল যে তোর কথা ভারী সোশিয়ালিস্টিক। কথা কি বুঝতে পারছো? আবার আরেক জায়গায় আছে কমলাকান্ত বলছে যে ধনীর ধন বৃদ্ধি মানে তো সমাজের ধন বৃদ্ধি, তো ধন সমাজের ধন বৃদ্ধি হলে দেশের উন্নতি কি করে হবে? অর্থাৎ একটা ব্যক্তি যদি ধনী হয় তাহলে তো সমাজ ধনী হবে। এই কথাটা তোমরা একটু আগের ক্লাসে কি উন্নতি বলছো, এই জন্য বলে দিলাম। ব্যক্তি ধনী হলে কি হয়? সমাজ ধনী হয়, আর সমাজ ধনী হলে রাষ্ট্র ধনী হয়। তো বিড়াল বলছে যে ব্যক্তি ধনী হোক তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কৃপণ ধনী থাকলেই সমস্যা, আমাদের না খায় মরতে হয়। কথা কি বুঝতে পারছো? বিড়াল এক জায়গায় বলছে আমি তোমার ধর্মের সহায়। ধর্মের সহায় মানে বলছে আমি তোমার দুধ খেয়ে ফেলছি, তোমার জন্য রাখা ছিল, খেয়ে আমার উপকার হয়েছে, আমার জীবন বাঁচছে, এতে করে তুমি পুণ্য লাভ করছো। ধর্ম কি? পরের উপকার করাই তো ধর্ম। তুমি আমার উপকার করছো। আর তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, মানে মানুষ তেলা মাথায় তেল দেয়। একটা দারুণ কথা আছে এখানে, যে যাকে খাইতে বলিলে বিরক্ত হয় তার জন্য ভোজের আয়োজন করো।
আর যে তোমার খাবার ক্ষুধার জ্বালায় চুরি করে খায় তারে মারতে আসো। বাস্তব কথা, তাই না? আমরা বড় বড় মানুষদেরকে, হ্যাঁ একটু যদি সাহেব আমার বাড়িতে যদি একটু ডাল ভাত খান, তারা জোর করে ধরে, তার সময় নাই, তারা নিয়ে এসে খাওয়ায়। আর ভিক্ষুক যদি এসে বলে 2 দিন না খাই আসি, তখন বলি ভেলা হলো দেখিলে এটা, না খেয়ে আছোস, কি বলে মর গো বাগারে গিয়ে নমাজ পড়িস বেটা। এটা হচ্ছে আমাদের টার্গেট, বুঝতে পারছো কি? এরপরে আমরা শেষে দেখবো বিড়ালের কাছে হেরে যাবে কমলাকান্ত তর্কে। হেরে গিয়ে, এখন বড়দের স্বভাব কি, তর্কে হেরে গেলে জ্ঞান দেয়, জ্ঞান টেন দিবে, দিয়ে বলবে এখন চলে যাও, তুমি প্রয়োজনে পার্কার নিউম্যানের বই নিতে পারো আমার কাছ থেকে পড়ার জন্য, অথবা খিদা লাগলে আইসো, আসলে আমি তোমারে 1 সরিষা বোর আফিং দেব। সরিষা বোর মানে সরিষা পরিমাণ আর কি, অল্প একটু আফিং দেব, দুজনে ভাগযোগ করে আমরা খেয়ে নেব, এটা বলছিল আর কি। এরপরে বিড়াল সেখান থেকে চলে যায়। আর কমলাকান্ত, এই যে বিড়ালের সাথে কিন্তু কমলাকান্ত নিজে সমঝোতা করলো হেরে গিয়ে, কিন্তু তারপরে কমলাকান্ত নিজের মধ্যে একটু গর্ব অনুভব করছে, যা হোক একটা পতিত আত্মাকে লাইনে আনতে পারছি। পতিত আত্মা মানে ভুল পথে চালিত আত্মা, বুঝেছে বিড়ালকে, সে নাকি লাইনে আনতে পারছে। আসলে সে নিজেই তো লাইনে গেছে। কথা কি বুঝতে পারছো? এই ছিল কথা বিড়াল নিয়ে। আশা করি তোমাদেরকে থিমটা ধরাই দিতে পারছি যতটুকু সম্ভব। শব্দার্থ টিকাগুলো আছে, নেপোলিয়ন, ওয়েলিংটন, লাঙ্গল, সোশিয়ালিস্টিক, সরিষা ভোর, দেখে নিবা নিজ দায়িত্বে, তোমার বইয়ে ব্যাখ্যা আছে, পড়ে নিও। এরপরে আসো পোল কোশ্চেন 4, বড়রা তর্কে হারলে কি করে? ভাই পোলটা লঞ্চ করে দেন, 30 সেকেন্ড টাইম দিবেন। যে কেউ মরে বিল শেষে কেউ খাই কই, এটার মিনিং হচ্ছে, মনে করেন যে একজন একটা পুকুরে গিয়ে কেউ পানি সেচতেছে, একদিকে এসে পানি সেচতে, এদিকে মাছ ভেসে উঠছে, হঠাৎ করে কেউ আসলো, এসে মাছগুলা নিয়ে চলে গেল। কিন্তু একজন পরিশ্রম করতেছে আর আরেকজন আয়সা শুধু খেয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যখন আফিম যখন খাচ্ছিল বঙ্কিমচন্দ্র, তখন তার জন্য দুধ রাখা হয়েছিল, তার পরিশ্রম করা, তার জন্য এনেছে, সে টাকা পয়সা দিয়ে দুধটা কিনতে, কিন্তু বিড়াল এসে কি করতেছে, বিনা পরিশ্রমী দুধটা খেয়ে চলে যাচ্ছে। এর উক্তিতে এখানে বলতেছে কেহ মরে বিল ছেচে কেউ খায় কই, এটার অ্যান্সার হচ্ছে এটা। ধন্যবাদ বন্ধু। এখানে কেউ কেউ দিছে বড়রা তর্কে হারলে নাকি মার দেয়, কেউ দিছে চুপ না, আমি এই থাকে। অ্যান্সারটা যতবার দেখি ততবার হাসি পাই, নিজে নিজে হাসি। হ্যাঁ হ্যাঁ, মানে বিড়াল তারা খুলে দেখে না এগুলা, আমি এগুলোর নাম দিয়েছি যে কুরবানির গরু, এগুলাকে হাটে তুলতে হবে। এগুলা কোনো পয়রা কি করবে, এরা সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে তোমার রিক্সা চালাবে কে? না মানে একটু রাগ লাগে, কনসেন্ট্রেশন, কষ্ট, তার মানে কি কষ্ট বুঝোছো, হয়। একটু না, কনসেন্ট্রেশন। তার তার তো কনসেন্ট্রেশন দেওয়ার দরকার নাই সুজন। বিড়াল খুব কমন টপিক, এবং এটা এভরিবডি এটা পড়ছে, হুম। ঠিক আছে, এবং এটা সবার জানার কথা। কিছু জিনিস খুব কমন, তুমি 2 2 যোগ করে 11 লিখতে পারো না, তাই না? বড় তর্কে হারলে কি করে আমি একটু আগেই বলছি, এবং এটা তোমরা জানো। তারপরে কেউ মার দেয়, কেউ চুপ থাকে, মানে সে বই খুলে নাই কোনোদিন এবং এখনো শুনে নাই। বাইরে একটা কথা বলি শোনো, তোমাদেরকে, তোমাদের খারাপ লাগতে পারে, আমি বললি শোনো। তোমাদের বাবা মা তোমাদেরকে কষ্ট করে এই জায়গায় নিয়ে আসছে, তোমার সমস্ত কিছু তারা তোমাকে দিছে, তুমি সুন্দর পরিবেশ পাইছো। আমাদের সময় আমরা এগুলোতে কিছু পাই নাই। একটা চমৎকার লাইফ তুমি লিড করো, তোমার সুবিধাগুলো তারা তোমাকে প্রোভাইড করেছেন। এখন সময় হয়েছে তুমি তাদেরকে কিছু ফিরাই দিবা। ফিরে দিবা মানে কি, তারা তোমাকে যে টাকা পয়সা দিয়ে পড়াইছে টাকা ফিরাই দিবা না। মা বাবাকে তুমি প্রতিদান দেওয়ার মতো ক্ষমতা কোনো সন্তানের নাই। তুমি কি ফিরে দিবা? তোমার সাফল্য। তুমি সফল হবা, ওনারা খুশি হয়ে যাবে, ওনারা এটাই চান। তুমি সফল হও, তুমি জীবনে ভালো থাকো, তারা এটা চায়। তুমি তাদেরকে কি দিবা না দিবা, কয় লাখ টাকা দিয়ে যাবা তুমি, এটা বাপ মা তো কদিন পরে দুনিয়ায় থাকবে না, জীবন তো তোমার। সুতরাং তারা তোমাকে সবকিছু দিয়েছে, এখন সময় হচ্ছে তোমার কিছু ফিরে দেওয়ার, এগুলো ভুলে যেও না। আসো আমরা চলে যাব জীবন বৃক্ষ, মোতাহার হোসেন চৌধুরী। এটা মনোযোগ আচ্ছা, দাও, একটু বুদ্ধির। একটা হ্যাঁ, সেকেন্ড, একটু আমি বলি। বলতেছে পতিত আত্মা অন্ধকার হতে আলোতে আনিয়াছে, এটা বঙ্কিমচন্দ্র যখন ওই যে বিড়ালটা লাস্ট ফিনিশিং এ ওর সাথে অনেক সোশিয়ালিস্টিক কথাবার্তা বললো, সমাজে কোনো অরাজকতা করবে না, এই জন্য পরবর্তীতে বিড়ালকে একটা অফার দিল যে তুই কালকে আবার আসিস, তোকে আবার খাইতে দিব আমি থেকে কিছু হইলেও। অর্থাৎ তার ধারণা বিড়াল আর কোনোদিন চুরি টুরি করবে না, সে হুম বই হুম পড়বে, ভালো ভালো বই পড়ে সে ভালো সমাজের ভালো কিছু হয়ে যাবে আর কি, এমন। এই হুম জন্য হুম সে লাস্ট ফিনিশিং এ নিজের ভেতরে একটা স্যাটিসফ্যাকশন মূলক একটা উক্তি সে দিল,
পতিত আত্মাকে সে আলোর পথ দেখিয়েছে, এমন আর কি। হুম হুম ওকে। বলছে যে 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 প্রশান্ত কালকে কিছু ছানা দিবে প্রসন্ন, তুমি হ্যাঁ, হ্যাঁ, আইসো দুজনে ভাগ টাগ করে খাইবো, আজকে দুইজনে আর ভাগ কারো করে যায় খাবো। কিছু খায় টায় না। হ্যাঁ, হ্যাঁ, এবং আর হ্যাঁ, কিছু না দিই, তুমি আমার কাছে আসলে প্রয়োজনে আমরা আফিং দেবো, আফিং টাফিং একটু ভাগ টাগ করে খাবো না ভাগ একটু, টাগ হ্যাঁ করে খাবো। একটু দেবো। হ্যাঁ। আর কমলাকান্তের দপ্তরও পড়তে পারো, পড়লে আফিং এর অসীম মহিমা বুঝতে পারবা। ঠিক আছে, এটার কি পাওয়ার, এটাই কথা তোমার রাজা বলছেন, রাজা লাগবে। হ্যাঁ, রাজা রাজা এইসব লাগবে। বলছে। হ্যাঁ, বলে তার মনে হয়েছে যে হয়তো বিড়াল আর আজকে আর খাবার চুরি করবে আর না। চুরি বিড়াল করবে না চলে আর কি। যাওয়ার সময় কমলাকান্তের মনে হয়েছে যে তারা ভালো করে ফেলছি, তারা লাইনে আনছি, আসলে সে নিজেই লাইনে গেছে। এটা হচ্ছে আসলে। কথা। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক বন্ধু, ইউ। ওকে। ধন্যবাদ। তারপরে জীবন বৃক্ষ মুতার হোসেন চৌধুরী, এটা বলছিলাম বুদ্ধির মুক্তি আন্দোলন। দেখো এটা খুব গুরুত্বপূর্ণ, এবং শিখা নামের একটা পত্রিকা ছিল বুদ্ধির মুক্তি আন্দোলনের, ঢাকা কেন্দ্রিক একটা আন্দোলন, মুসলমানরা পিছিয়ে ছিল একটা সময়, বুঝছো, কলকাতা কেন্দ্রিক একটা শিক্ষা নিয়ে খুব বাড়াবাড়ি ছিল, ঢাকার মুসলমানরা পিছিয়ে ছিল। ঢাকায় আসা আবুল ফজল, আব্দুল উদুদ, মুতার হোসেন চৌধুরী, কাজী মুতাহার হোসেন, উনারা মুসলমানদেরকে আগায় দেওয়ার জন্য একটা বুদ্ধিবৃত্তিক আন্দোলন করেছিলেন, সেটার নাম বুদ্ধির মুক্তি আন্দোলন, এবং পত্রিকার নাম ছিল শিখা। এটার মাধ্যমে তারা করতেন এটা। তো শিক্ষা পত্রিকার প্রতি সংখ্যা লেখা থাকতো, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। আবার বলছি, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। অর্থাৎ সীমাবদ্ধ জ্ঞান থাকলে বুদ্ধি ঠিকঠাক কাজ করে না, বুদ্ধি আড়ষ্ট হয়ে যায়। আর এই জ্ঞান দিয়ে, এই বুদ্ধি দিয়ে মানুষের মুক্তি আসে না। চমৎকার কথা। তারপরে তার বিখ্যাত প্রবন্ধ সাহিত্য, নাম হলো সংস্কৃতি কথা, এটা দেখে নিও। আর নিচে আছে তার গ্রন্থ সংখ্যা 3টা, সংস্কৃতি কথা, সভ্যতা ও সুখ, এই দুইটা তো তার অনুবাদ। বার্টন রাসেলের বই হচ্ছে তোমার সিভিলাইজেশন, আর ক্লাইভ বেলের বই হচ্ছে তোমার হ্যাপিনেস। এই দুইটা হচ্ছে অনুবাদের বই, এবং দুটোই ভালো বই। তারপরে আসো, এটার মূল থিমটা তোমাকে আমি খুব সুন্দর করে শর্টকাটে ধরাই দিচ্ছি, বোঝো। এখানে কিন্তু স্লাইডে যা দেখা যাচ্ছে, এই পড়া শুরু করে দিও না, আমার কথাটা শুনো আগে, এগুলো তোমার কাছে পিডিএফ যাবে, তুমি পাবা। শোনো, আমাদের মানুষের জীবনের চূড়ান্ত শিক্ষা আমরা নিতে পারি গাছের কাছ থেকে। এই জন্য জীবন ও বৃক্ষ এটা হচ্ছে টপিক। অর্থাৎ মানুষের জীবনের শিক্ষা কোথায় কোত্থেকে নিতে পারি, গাছের থেকে নিতে পারি। এটা মুতার হোসেন চৌধুরীর মতামত। আর রবীন্দ্রনাথ বলছিলেন যে না, মানুষের জীবনের শিক্ষা নিতে হবে কার কাছ থেকে, নদীর কাছ থেকে, কারণ নদী সবকিছু বিলিয়ে দেয়। নদী যখন বয়ে চলে, তার দু তীরে তার পানি দিয়ে যায় নিঃস্বার্থভাবে, সুজলা সুফলা শস্য শ্যামলা করে নদী বইতে বইতে এক সময় সফল নদী সবাইকে সবকিছু বিলিয়ে দিয়ে সাগরে গিয়ে পতিত হয়। এটা তার চূড়ান্ত গন্তব্য, ওখানে গিয়ে সে পৌঁছায় যায়, এটা তার সফলতা। এভাবে আমরা জীবনকে কি করব, বিলিয়ে দেব, এটা রবীন্দ্রনাথ বলছেন। আর রাইটার বলতেছে না, নদী থেকে চূড়ান্ত শিক্ষা নেওয়া যায় না। কেন নেওয়া যায় না? কারণ নদী দুই তীরে সুজলা সুফলা করে ঠিক, কিন্তু সাগরে গিয়ে যখন পতিত হয়, এটা চূড়ান্ত গন্তব্যে উপনীত হওয়া নয়, এটা আত্মবিসর্জন। কারণ নদী যখন সাগরে পতিত হয়ে যায়, নদীর পরিচয় আর থাকে না, সে তার পরিচয়টা হারিয়ে ফেলে। তো যেটা আত্মবিসর্জন, সেটা তো সাফল্যের মানদণ্ড নয়, হতে পারে না। সাফল্যের মানদণ্ড বরং কোথায়? গাছ। কেন? কারণ গাছের দিকে তাকাও, সে মাটি ভেদ করে উঠে, অন্ধকার কঠিন শক্ত মাটিকে ভেদ করে উঠে, প্রথম কথা। দ্বিতীয় কথা, অনেক প্রতিকূল পরিবেশের সাথে ফাইট করে সে বেঁচে থাকে। তৃতীয় কথা, খালি বেঁচেই থাকে না, সে মানুষের জন্য ফুলও ফোটায়, ফলও দেয়। রবীন্দ্রনাথ বলছে যে, রবীন্দ্রনাথ গাছের ফুল ফোটার থেকে নদীর বয়ে চলাকে বেশি গুরুত্ব দিছে। তো রাইটার বলতেছে, ফুল ফোটা না দেখে যদি বৃক্ষের ফুল ফোটানোটা দেখতো তাহলে ভালো ছিল। কারণ ফুল ফোটানোর ভিতরে মাটি ভেদ করে ওঠা, প্রতিকূলতার সাথে ফাইট দেওয়া, তারপরে তোমার রোদ বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা, এ সমস্ত কিছু জড়িত। এবং নীরব সাধনা, চুপচাপ সাধনা, কোনো আওয়াজ নাই, লাফালাফি নাই। বৃক্ষ ঘরের কাছে দাঁড়ায় থেকে আমাদেরকে সে সফলতার শিক্ষা দেয়, পরিপক্কতার শিক্ষা দেয়। ছোট থেকে বড় হয়ে কি করে বড় হয়ে ফুলে ফলে সজ্জিত হয়ে বিনয়ী হতে হয়, এই পরিপক্কতা বা রাইপনেস, এটাই তো সমস্ত কিছু। স্রষ্টা তো এটাই চান, এই পরিপক্ক আত্মাই তো স্রষ্টা উপভোগ করেন। কথা কি বুঝতে পারছো? এই জন্য উনি বলছেন আমাদের জীবনে শিক্ষা নিতে হবে কার কাছ থেকে? গাছের কাছ থেকে। কেননা গাছ আমাদেরকে বিনয়ী হওয়ার শিক্ষা দেয়। ফুলে ফুলে সজ্জিত হয়ে গাছ কি করে নুয়ে পড়ে। তোমরা দেখবা গাছে যখন আম আসে বা লিচু আসে, লিচু দিয়ে বলি, এই লিচু যখন আসে তখন দেখবা যে গাছটা যেমন থাকে তার থেকে অনেক নিচু হয়ে যায়, গাছগুলো ডালগুলো মাটির কাছাকাছি চলে আসে। সে যখন ফলবান তখন সে বিনয়ী। অর্থাৎ মানুষ যখন জ্ঞানী হবে তখন সে বিনয়ী হবে। এই যে বিনয়ের শিক্ষা, পরিপক্কতার শিক্ষা, সমস্ত কিছু ফুল ফোটা থেকে শুরু করে ফোটানো পর্যন্ত জীবনের সমস্ত ফাইটের শিক্ষাগুলো গাছ আমাদের দেয়। এই জন্য রাইটার বলছে জীবনের শিক্ষা নিতে হবে কার কাছ থেকে? বৃক্ষের কাছ থেকে। বুঝতে পারছো আশা করি ভাইয়ারা?
এরপরে আসো আমরা আমাদের পরবর্তী টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো চাষার দুঃখ। দুঃখ মানে হলো দুঃখ। রোকেয়া সাখাওয়াত হোসেনের, দেখো ওনার জীবনকাল এবং বিবিসির জরিপে উনি ছিলেন সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় ষষ্ঠ, এখানে আছে দেখো ভালো মতো দেখো, হ্যাঁ নিচের লাইনটায় বেগম রোকেয়া ষষ্ঠ ছিলেন বিবিসির জরিপে 2004-এ। এবং 1880 সালের 9 ডিসেম্বর ওনার জন্ম, 1932 সালের 9 ডিসেম্বর ওনার মৃত্যু। এই জন্য 9 ডিসেম্বরকে বলা হয় বেগম রোকেয়া দিবস। তার বইগুলোর নাম আছে মতিচুর, অবরোধবাসিনী, পদ্মরাগ, সুলতানার স্বপ্ন, ডেলিসিয়া হত্যা। একটু পড়ে ফেলবে এগুলো, কিছু বাদ দিও না ভাইয়া, প্রত্যেকটাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আজকে চলে যাব হচ্ছে তোমার এই যে পদ্মরাগ এবং মতিচুর, এই দুইটা খুব ভালো বই, বুঝতে পারছো, অত্যন্ত ভালো বই এই দুইটা বই, খুব চলে এই বইগুলো, পড়তে পারলে একটু বুঝতে পারতে এখানে কি আছে, কি দেখাইছে উনি। হ্যাঁ, আজকে যে আমাদের দেশের চিত্র যদি বলি, শতকরা হারে মেয়েদের উপস্থিতি স্কুলে বেশি। আজকে যে বাংলাদেশের মেয়েরা, আমার বোনেরা এত যে আগাইলো, এই যে ঘরে পর্দায় আটকে থাকা মেয়েদেরকে কে নিয়ে আসলো স্কুলে, আজকের এই অবদান কার? রোকেয়ার। যাই হোক, রোকেয়াকে অনেকে ভুলভাবে অপব্যাখ্যা করে, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা রোকেয়ার ভালো অবদানটাই দেখবো, কারণ শিক্ষিত সন্তান তৈরি হবে শিক্ষিত মায়ের হাতে। এটা একদম প্রপার কথা, নেপোলিয়ন বহু আগেই বলে গেছেন, এবং আমরাও আজকে আমাদের সমাজ বাস্তবতা এটাই দেখি। এবং ফ্যামিলিতে সন্তান সব থেকে বেশি শিখে, এই জন্য মায়ের শিক্ষা দরকার আছে। এবং তবে এই সুযোগের সদ্ব্যবহার করা যাবে না আর কি। হ্যাঁ, মানে সুযোগের সদ্ব্যবহার করা যাবে না। ব্যবহার দেখুন, করা যাবে না, যা যে জন্য আপনাদেরকে বের করেছে আর কি, সেই মানে কাজটা যেন করতে পারেন, হ্যাঁ এই দিকে সেটাই। কিন্তু লক্ষ্য রাখতে হবে। আসলে তারপরে চলে যাব চাষার দুঃখের মধ্যে। এখানে আসলে কি আছে সেটা একটু বলি। দেখো, কৃষকরা, আমি আজকের বাংলাদেশের তোমাকে একটা জ্বলন্ত এক্সাম্পল দিই। বাংলাদেশে এখন আলু আমি গতকাল কিনে আনছি 50 টাকা করে, তার কদিন আগে মনে হয় 10-15-20 দিন আগে ছিল 55 টাকায় গেছিল, কোন কোন জায়গায় 60 টাকায় বিক্রি হয়েছে। আচ্ছা, যে দেশে আলু এত উৎপাদিত হয়, হ্যাঁ, কৃষক রাখার জায়গা পায় না, এই দেশে আলু গেছে 50 টাকায়। তোমার ধারণা এই টাকা কৃষক পাইছে? না, না। গত বছর যখন শীতের মৌসুমে আলু উঠছিল জমি থেকে, তখন কৃষকের কাছ থেকে এগুলো আমরা পত্রিকায় দেখছি কোথাও কোথাও 5 টাকা 6 টাকা কেজি বিক্রি হয়েছে। আমি ধরলাম 7-8 টাকা 10 টাকা কেজি যে কৃষকের কাছ থেকে কেনা হয়েছে, তারপরে মজুত করা হয়েছে। এই আড়তদাররা, বুঝতে পারছো, এই ব্ল্যাক মার্কেট যারা করে, এই ভন্ডরা আজকে আলুর দাম নিয়ে গেছে 50 টাকায়। অথচ যে কৃষক ফলাইলো সে পাইছিল কয় টাকা? সে পাইছিল 8 টাকা বা 10 টাকা, তার ছিল লস, সে লুজার ছিল। এই কৃষকরা যুগে যুগে এভাবেই তোমার বঞ্চিত হয়েছে বিভিন্ন ভাবে। রোকেয়া যখন এই লেখাটা লিখছে, তখনকার সময় কৃষকরা তাদের পণ্যের ন্যায্য দাম পায় নাই। এই জন্য দেখা গেছে কি, তোমার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বেচতে হইতো অনেক কম দামে, আর তাদের ব্যবহারের পণ্য কিনতে হইতো অনেক দামে। সেখানে আবার ইংরেজদের ছিল ষড়যন্ত্র। এই এই ইংরেজরা করছে কি, ইংরেজরা আমাদের কুটির শিল্পগুলোকে ধ্বংস করছে। কুটির শিল্প বুঝো, ঘরে প্রত্যেকটা ফ্যামিলিতে নিজেদের ব্যবহার্য জিনিসগুলো মহিলারা নিজেরা বানাইতো, নিজস্ব কিছু কাপড় তৈরি করতো রেশম থেকে, এটা কিনতে হইতো না, তাহলে খরচটা বাঁচতো, জীবনটা সুন্দর ছিল। কাপড় কাচার জন্য তারা খাট তৈরি করতো, তারপরে কাপড় কাচতো, কিনতে হইতো না, সহজ ছিল। তো ইংরেজরা করলো কি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লবের পরে ঘর গৃহস্থালির পণ্যগুলোকে আমাদের এখানে ঢুকাই দিল, আর আমাদের দেশের পণ্যগুলোকে, আমাদের শিল্পগুলোকে তারা ধ্বংস করে দিল। কথা কি বুঝছো? আমাদের শিল্পগুলোকে তারা ধ্বংস করলো, আমাদেরকে আই ওয়াশ করে দিল, ব্রেন ওয়াশ করে দিল, যে আমরা কম টাকায় কিনতে পারতেছি। এখন কেনার অভ্যাস হয়ে গেলে যে আমরা আর ফিরবো না কোনোদিন, এটা তো ইংরেজরা জানে। তারা তো আমাদেরকে একসময় ফ্রিতে চা খাওয়া শিখাইছিল। উপমহাদেশে তোমাদেরকে বলি, প্রথম বিজ্ঞাপন ছিল চায়ের বিজ্ঞাপন। ইংরেজরা যখন দেখলো যে চা খাওয়ার জিনিস বেচা যায় বাঙালির কাছে, তারা বেচতে চাইলো, বাংলাদেশকে তারা বানাইতে ছিল মার্কেট। এখন বাঙালি চা খাবে না, কারণ তারা চাতে তারা অভ্যস্ত না। তখন তারা বিজ্ঞাপন দিল, চায়ের বিজ্ঞাপন লিখলো বড় বড় পোস্টারে, যাহাতে নাই মাদকতা দোষ, পানে করে চিত্ত পরিতোষ। অর্থাৎ এটা মাদক না, খাইলে তোমার মন ভালো হবে, কিন্তু বাঙালি খায় না। ফ্রিতে দিছে, খায় না। রাস্তার মোড়ে মোড়ে চা, বাঙালি খায় না। তারপরে ইংরেজরা দেখলো যে বাঙালি তো দুধ খায়, ঘরে ঘরে গরু আছে, ছাগল আছে, দুধ খায়, তাহলে চার সাথে তারা দুধ মিশাই দিল, দিয়ে বললো এবার খাও বাবারা। বাঙালি বললো দুধ যেহেতু খাই, এটার সাথে মিশাইছে, দেখি না একটু টেস্ট করে। খায়া দেখে ওমা বড় সৌন্দর্য, এত বহুত ভালো লাগে। এরপরে খাইলো 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 খাইলো, কদিন পরে বাঙালিকে আর চা ফ্রিতে খাওয়ায় না, এরপরে বাঙালি কিনে খায়। এখন তো চা যে কেমন চলে তো বুঝতেই পারো, দেখতেই তো পাচ্ছি আমরা, তাই না? এই চা শিখাইছিল ইংরেজরা খাওয়া। আর দুধ চা বলতে যে চা, ইউরোপ আমেরিকা কিন্তু দুধ চা খুব একটা চলে না, তারা চা বলতে লিকার বুঝে, এমনকি মানুষ হচ্ছে ওরা তোমার চিনিও দেয় না, বুঝতে পারছো?
এভাবে ইংরেজরা আমাদেরকে শিখাইছে, একে একে এক একটা প্রোডাক্টের প্রতি, এক একটা শিল্পের প্রতি আমাদেরকে আকর্ষিত করছে, এবং বিনিময়ে আমরা তাদেরটা ব্যবহার করা শিখছি, আর আমরা নিজস্বতাটা হারায় ফেলছি, এবং পরবর্তীতে আমরা এটা শিকার হইছি। কথা কি বুঝাতে পারছি তোমাদেরকে? এরপরে আসো চাষার আর্থিক অবস্থা, এবং শেষের দিকে একটা কথা আছে যে চাষার দারিদ্র ঘুচবে গ্রামে গ্রামে পাঠশালা, আর ঘরে ঘরে যদি চরকা হয়, টেকো হয়। চরকা টেকো কি? কাপড় তৈরি করার জন্য বা নিজস্ব জিনিস উৎপাদন করার জন্য কিছু ছোট ছোট যন্ত্রপাতি। আর গ্রামে গ্রামে পাঠশালা, পাঠশালা হলে কি লাভ হবে? মানুষ শিক্ষিত হবে। মানুষ শিক্ষিত হলে ফাঁকি ঝুঁকিটা বুঝে ফেলবে। একটা শিক্ষিত মানুষকে ঠকানো সহজ না। সুজন, আজানের সাউন্ড যাচ্ছে? বেশি না, অত আচ্ছা বেশি আসতেছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সেটাই বলছিলাম। তো বলছিল যে এখন আমরা বিলাসী হয়েছি বাঙালিরা। দেখো, ট্রামে চড়বো, ট্রামে চললে যাইতে 5 টাকা হিসাব করে আমরা হয়তো ট্রামে উঠে যাই, কিন্তু যাইতে 5 টাকা, আসতে যে 5 টাকা, এই 10 টাকা যে চলে গেল সেদিকে কিন্তু আমাদের খেয়াল নাই। কথা কি বুঝতে পারছো? অর্থাৎ বাঙালির সমস্ত বিষয় স্বভাব অ্যানালাইসিস করে তারপরে তারা আগাইছে, এবং খুব সূক্ষ্মভাবে তারা আমাদের কুটির শিল্পগুলোকে ধ্বংস করে আমাদেরকে বিলাসিতার পথে নিছে। আমরা তো অনুকরণ প্রিয়, আমরা অনুকরণ করে আমাদের চাষার দুঃখ বাড়াইছি আর আমাদের শিল্পকে ধ্বংস করছি। এই ছিল কথা। আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি ভাইয়ারা। আজকে যেহেতু নামাজ আছে, আমরা একটু 2 মিনিট আগেই শেষ করতে চাই, 5-7 মিনিট 10 মিনিট আগে। তোমাদের এটা প্রশ্ন আমিও থাকলে বলতে তোমরা চাচ্ছিলাম। করতে পারো। হ্যাঁ, এটা একটু আগে প্রশ্ন ছাড়াই ভালো থাকলে হতো। প্রশ্ন থাকলে নিতে পারেন ভাই। আমি 1 মিনিটের জন্য মিউট করছি। আচ্ছা, স্টুডেন্ট যারা আসো, যেহেতু ভাইয়ের ক্লাস শেষ আপাতত স্লাইডের, সো তোমরা স্লাইড রিলেটেড অথবা আজকে যে 2 ঘন্টা পড়ালো এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কিউএনএ সেকশন লিখতে পারো, ভাইয়া পরে পরে অ্যান্সার দিয়ে দিবেন। যেহেতু টাইম নেই, নয়তো আমরা হ্যান্ড রেস নিতাম। সো কিউএনএ সেকশন লিখতে পারো, ভাইয়া পরে অ্যান্সার দিয়ে দিবেন। দেন আমি উদ্ভাস রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সারগুলো দিব আর কি। আগে পড়াশোনা রিলেটেড কোয়েশ্চেন করো। আসলে মা কালফলের বিষয়ে কথাটা বলা হয়েছে। আসলে মা কালফল হচ্ছে এমন একটা ফল যেটা বাইরে থেকে দেখতে অনেক সুন্দর, কিন্তু আপনি যদি মা কালফলটা আপনি যদি খেতে চান বা দেখতে, এর গন্ধটাও আপনি নিতে পারবেন না। এটা অনেক সুন্দর লাল একটা ফল, কিন্তু এটা খুললেই, এটা যখন এটা ভেঙে ফেলবেন, ভেতরে দেখবেন যে অনেক কালো কালো দানা এবং আঁশযুক্ত একটা বিচ্ছিরি গন্ধযুক্ত খাবার, এবং আপনার হাতে যদি লেগে থাকে তাহলে দেখবেন যে এটা মানে আপনি মানে একদিনেও আপনার হাত থেকে তিতা গন্ধটা মানে তিতাটা যাচ্ছে না। আসলে এখানে অনুপমের সাথে কেন তাকে তুলনা করা হলো? অনুপম হলো ওই মা কালফলের সাথেই। মানে অনুপম দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু স্কুলের সে কোনো স্কুলে তার টিচারদের কাছে সে সবসময় কি পড়াশোনায় খারাপ ছিল বা অন্যান্য দিক থেকে সে অনেক খারাপ ছিল। সে পরিবারের মধ্যে কথা বলতে পারতো না। তার মা বাবা সবাই, তার মা আর মামা তাদের তাকে কি করতো মানে এক হিসাবে তার কথাই কোনো মূল্যায়নই ছিল না। এই হিসাবে তাকে মা কালফল হিসেবে সে নিজেকেই অবজ্ঞা করেছে আরকি এখানে। লেখক মানে অনুপম তো লেখক হিসেবে এখানে উপস্থাপন হয়েছে, তার কথা এখানে বলা হয়েছে। বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসটা আজকে থাকছে না, এগুলো আপনারা একটু করেন। এগুলা দেখবেন সৃজনশীল কোশ্চেন গুলা পাবেন। পিডিএফটা দেওয়া হবে। ভাইয়া এক্সাম কবে হবে এটা পরে আপনারা করবেন ওখানে। আর কোশ্চেন আজকে আর ক্লাস হবে না। আর কোশ্চেন ভাইয়া এখানে চ্যাপ্টার গুলা পড়ানো হলো। আচ্ছা, সিঁড়ি দিয়ে বাঁকা তাস ঢেকে রাখে টাক। আসলে এটা দ্বারা কি বোঝানো হয়েছে? অর্থাৎ এটা দ্বারা বোঝানো হয়েছে যে আসলে আমরা কি করতে পারি? আমরা মানে উপরে ফিটফাট নিচে সদরঘাট, একটা খাস বাংলা কথায় বললে যেটা হয়, যে আপনি দেখবেন যে আমরা বাইরে থেকে অনেক সেজেগুজে আছি কিন্তু ভেতরে কিছুই নাই। মূল কথা হচ্ছে এটা। তারপরে হচ্ছে আর কি, উম আগুনের ঝান্ডা মানে কি? এখানে হচ্ছে আমার পথে কাজী নজরুল ইসলাম আসলে নিজেকে বুঝিয়েছেন যে আপনি দেখেন, মূল কথা যেটা আমি একটু বলি। দেখেন, আপনাকে একটা কথা বলা হলো, যেমন আপনার বাড়ি থেকে যদি মনে করেন যে 1 কিলোমিটার দূরত্বের একটা জায়গার নাম মনে করেন যে রসুলপুর। এখন মানুষ আপনাকে বলতেছে যে এই রসুলপুর যেতে একজন যে একটা গুণী ব্যক্তি, বা গুণী ব্যক্তি না, আসলে একটা ভণ্ড ব্যক্তি আপনাকে আইসা বলতেছে, সে কিন্তু তার অনেক পাওয়ার টাওয়ার আছে, আপনাকে আইসা বলল যে এখান থেকে ওই রসুলপুর যাইতে 10 কিলোমিটার। আপনি জানেন 1 কিলোমিটার, ভাবছেন আমি প্রত্যেকদিন যান ওইখানে 1 কিলোমিটার রাস্তা ধরে। বলল শেষে 10 কিলোমিটার। আপনি বললেন জি হুজুর 10 কিলোমিটার 10 কিলোমিটার।
এই আপনি আপনার আত্মাকে বিসর্জন দিয়ে দিলেন। আপনি কি করলেন? এখানে হচ্ছে আপনার ভেতরের যে আগুনটা ছিল সেই আগুনটাকে একেবারে চিরতরে নিভে ফেললেন। অর্থাৎ এখানে আপনার আত্মাকে বুঝিয়েছে। আত্মাকে কি করতে হবে? প্রতিবাদ করতেই হবে। আপনি যদি ওই লোকের সাথে ওই মিথ্যাটাকে গ্রহণ করে ফেলেন, তাহলে আপনি আপনার আত্মাটাকে মেরে ফেললেন। আপনি আপনার কি করলেন? আত্মাটাকেও মারলেন, সাথে কি করলেন? একটা ভুল কিছু আপনার মাথার ভিতরে ঢুকালেন। এটার কথা বলেছে আরকি আপনার। তবে এগুলা সবকিছু বিসর্জন দিয়ে আপনি আপনার মনের সত্যটাকে কি করতে হবে? আ মানে এই সত্যটাকে গ্রহণ করতে হবে। এই সুজন, হ্যাঁ, হ্যাঁ। একজন প্রশ্ন করছে আমার পথ কবিতায় সত্যকে বলতে কি আদর্শে কি বোঝানো হয়েছে। ওর প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, ও বলছে আমার পথ নাকি কবিতা। আরো এই একটা গান্ডুর কথা কি প্রশ্নের উত্তর জানিস? দেওয়ার দরকার দোস্ত নেই। আমি আচ্ছা, ভাইয়া ক্লাসে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ভাইয়া ওই বারবার করে নিষিদ্ধ বইগুলোর নাম নিয়ে কথা আসতেছিল, এতে কি, এতে আচ্ছা, কি, বলছি পিতে বলছি কি, আমি হ্যাঁ। আমি অনেকবার। আমি বলছি, রাখো। আচ্ছা, আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই, তারপরে বলছি। বলছে ভাইয়া, যদি অনুপম মাকাল ফল হয় তাইলে আবার জন্মান্তরে সে কেন মাকাল ফল হইতে চাইছে, এটা বুঝো না? সে মাকাল ফল হয়েছিল এই জীবনে, এবং এই জীবনে সে কল্যাণীকে পাইছিল। কথা বুঝতে পারছো? আবার সে মাকাল ফল হইতে চায় যেন তার চিত্রনাট্য আগের মতোই থাকে। তখন সে কল্যাণী তার জীবনে আবার আসবে, আসলে আর মামা টামা সব বাদ দিয়া কল্যাণীকে সে যে আই লাভ ইউ বলে বিয়ে করে ফেলবে। ওকে? আর তার নিষিদ্ধ বইগুলো লিখে 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 ফেলো, আমি বলছি। হ্যাঁ, বিতে হলো বিষের বাসি। বিতে বিষের বাসি, দ্রুত 10 সেকেন্ডের মধ্যে। বিতে বিষের বাসি। পিতে হলো প্রলয় শিখা। পিতে হলো প্রলয় শিখা। তুই আর একটু এটা যেতে বল, হলো আমি বলি। যুগবাণী। বি, তারপরে যেতে পি, যুগবাণী, জে, হ্যাঁ, তারপরে হলো ভিসি, হুম, যেতে যুগবাণী। হুম। আর হলো শেষে হলো কি ভিসি, ভিতে হলো ভাঙ্গার গান। ভাঙ্গার গান আর হলো চন্দ্রবিন্দু। তাইলে বিতে কি পড়লাম? প্রথমত পাইলাম প্রথমটা বিশের বাসি, তারপরে পিতে পাইলাম প্রলয় শিখা, তারপরে তোমার যেতে পাইলাম যুগবাণী, তারপরে পাইলাম হচ্ছে ভিসি, ভিতে পাইলাম ভাঙ্গার গান, সিতে পাইলাম চন্দ্রবিন্দু। আর নাই, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করবো রে ভাই, করবো আগামী ক্লাসে, দেখি কবিতায় হয়তো সম্ভব হলেও হতে পারে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কি? ভাই, অনুবাদ করলে আবার কিভাবে নোবেল পায়? এখানে তো সৃজনশীলতার কিছু নাই। আসলে অনুবাদ বাংলা যখন থাকতেছে তখন শুধু আমরা মুষ্টিমেয় কয়জন পড়তেছি। অনুবাদটা যখন করতেছি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা সবাই আরে বুঝতেছে, সবাই না, জানতেছে। কথা, হ্যাঁ, আরেকটা কথা আছে। এ অনুবাদটা করছে কে? নিজের লেখায় তো নিজে অনুবাদ করছে। কোন পাগলে করছে এই প্রশ্নটা? গীতাঞ্জলি কার কার লেখা বই? নিজের লেখাই তো বই। হ্যাঁ, আমার লেখা বইটাকে আমি প্রথমে বাংলা লিখছি, পরে আমি আবার ইংরেজি করছি। তো সৃজনশীলতা হইলো না কেমনে? রবীন্দ্রনাথের বই দিয়ে তো আর অন্য কেউ নোবেল পায় নাই, নিজের বই দিয়ে নিজে নোবেল পাইছে। প্রথমে নিজের লিখছে পাইছে। বাংলায়, পরে লিখছে ইংরেজিতে। এগুলা কি, কই থেকে আসছে এগুলো? হ্যাঁ, তারপরে আর কিছু আছে? বোর্ডের জন্য ভাইয়া কিভাবে সব পড়লে কোশ্চেন সলভ আছে। এই ভাইয়া, যে বোর্ডের জন্য বল, কিভাবে পড়লে একটু পড়বে একটু বলেন। বোর্ডের জন্য কিভাবে পড়বেন? যে হ্যাঁ, বইগুলো লিখবো আছে কিভাবে এসব কোশ্চেন, সিকিউ লিখবে কিভাবে? এই কোশ্চেন গুলা কিভাবে অ্যান্সার দিব? দেখেন, বোর্ডের জন্য কিভাবে জানি না লিখবেন, ভাই। আসলে আপনার পড়াটা যদি ভালো থাকে তাহলে আপনি খুব সুন্দরভাবে লিখতে পারবেন। এখন যদি আপনাকে বোঝাইতে হয় ইন্টারমিডিয়েটে আসা জ্ঞানমূলক কোশ্চেনটা এমন এমন হয়, প্রয়োগে এমন হয়, উচ্চতর দক্ষতা এমন হয়, এই কয় পেজ লিখবেন, এই কয় পেজ লিখবেন না, তাহলে আসলে আমার কিছু বলার নাই নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ সেটাই, এটা দুঃখজনক। আচ্ছা, তারপরে তোমরা যেহেতু বোর্ড কোশ্চেনে চাইছো, কবিতায় আলোচনা একটু কম হবে হয়তো, আমরা কবিতার ক্লাসগুলোতে দেখবো। তোমরা তো সৃজনশীল পড়তেছো সেই ছোট্টবেলা থেকে, তাই না? তবে ক্লাস আমি 8 শুধু থেকে। বলবো, সৃজনশীল নিয়ে আমি একটা কথা বলবো, জাস্ট তোমরা জিরো ফেট অ্যান্সার লিখবা, অহেতুক কথা বাদ দিবা। ঠিক হুম, আছে? হুম। টু দা পয়েন্টে অ্যান্সার লেখার চেষ্টা করবা। এরপরে কয় পিস হইলো সেটা তোমার মাথা ব্যথার দরকার নেই। উত্তর যদি ছোট হয় সমস্যা নাই, উত্তরের মান ভালো হলেই হবে। এটা হচ্ছে কথা। তুমি অনেক সময় কি করো, বেশি লিখতে চেষ্টা করো, একই কথা বারবার আসে, টিচার বিরক্ত হয়, এই জন্য মার্ক পাও না। চেষ্টা অপ্রয়োজনীয় কিছু করবা কি লেখা যাবে না, বলছে, এই হচ্ছে হ্যাঁ কি আসল কথা। বলছে, কি বলছে সেটা হচ্ছে তোমার বোঝার চেষ্টা করবা। আর একজন বলছে যে ইয়েতে কি আছে ভাই, নেকলেস যদি একটু বলতেন। নেকলেসের মূল বক্তব্য হচ্ছে তোমার যেটা সামর্থ্য না সেটা করতে যাও না। ওকে? ঘোড়া ডিঙায় ঘাস খায় না আর কি, যতটুক সামর্থ্য ওটুক নিয়েই কাজ করবা। এটাই হচ্ছে নেকলেসের মূল বক্তব্য। হ্যাঁ, ধার করে ধনী হওয়ার দরকার নাই। হুম। আচ্ছা, আর করে
সরস্বতীর পদ্মবন দলিত মর্দিত করে। আরে বাবা রে, সরস্বতী বিদ্যার দেবী না, বলছে সেই সেই সরস্বতীর পদ্মবনটা দলিত মর্দিত করে গিয়ে বিয়ে বাড়িতে উঠছে। অর্থাৎ তাদের মধ্যে সুশৃঙ্খলতার অভাব ছিল, বিশৃঙ্খল হই হুল্লোড় কইরা বাড়ি টাড়ি দিয়া ব্যান্ড ট্যান্ড বাজায়া একাকার অবস্থায় গিয়ে উঠছিল তাদের বাড়িতে। সরস্বতীর বাহন পদ্ম, এটাকে কম্পেয়ার করছে, এই যে হই হুল্লোড় এটাকে কম্পেয়ার করছে সরস্বতীর পদ্ম ফুলকে, পদ্ম বাগানকে নষ্ট করার সাথে। মরমের ব্যথা লুকায় মরমে, মানে মনের ব্যথা মনের ভিতরে লুকায় রাখা। ভাই তাহলে তো শেষ হয়ে গেল বোধহয়, আর তো নাই। হ্যাঁ ভাইয়া, তাহলে আমরা শেষ করতে পারি। ওকে, শেষ মুহূর্তে কিছু বলবেন কিনা? সবাই সবাই ভালো থাকবা। তোমাদের সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। সবার জন্য আমাদের অন্তর থেকে দোয়া আছে, পড়তে থাকো। তোমাদের ভালো চাই, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, আমাদের জন্য দোয়া করবা। টাটা। ওকে, থ্যাংক ইউ কাউসার ভাই, থ্যাংক ইউ সুজন ভাই, থ্যাংক ইউ তনি আপু। আর স্টুডেন্টরা ক্লাস করছো, আমি 2 মিনিট সময় নিয়ে তোমাদের যে কোয়েশনগুলো আসছিল উদ্বাস অথবা ম্যানেজমেন্ট রিলেটেড কিছু কমন কোয়েশন, সেগুলো অ্যান্সার দিয়ে আমি ক্লাসটা শেষ করবো। প্রথমত অনেকে জানতে চাইছো পিডিএফটা কোথায় পাবা, পিডিএফ এবং ভিডিও ক্লাসটা। সো ভাই আমি ভাই বলে একটু জি আমার স্ক্রিন শেয়ারটা কি পজ করে দিছেন আপনি? মানে আমার একটু না, আমি হোস্ট করে পজ দেন করি না, আমি। আপনি স্টপ দেন তাহলে অফ হয়ে যাবে ভাইয়া আচ্ছা স্ক্রিন শেয়ার। উপরে স্টপ আছে দেখ। হচ্ছিল না, দেখতেছি। আচ্ছা আপনি কথা বলেন। ওকে, সো যারা হলো পিডিএফ এবং ভিডিও কোথায় পাবা জিজ্ঞেস করছো, তাদেরকে একটু উদ্দেশ্য করে বলি। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি যতটুকু জানি আগের অনলাইন ক্লাস করছো, সো তোমরা জানো, যারা জানো না তাদের একটু মনোযোগ দিয়ে শোনো। আজকে যে ক্লাসে জয়েন করছো, যে প্রোফাইল আইডি তোমাদের ক্রিয়েট করে পাসওয়ার্ড তারপর রেজিস্টার নাম্বার দিয়ে জয়েন করছো, সো ওখানে পাশে দেখবে একটা ক্লাসটা শেষ করার পর 20 মিনিট পর চেক করবা, পাস্ট লেকচার একটা অপশন থাকবে, ওখানে ক্লিক করার পরে এক পাশে থাকবে হলো পিডিএফ আর এক পাশে ভিডিও ক্লাস। তো ভিডিও ক্লাসে রিপ্লে ভিডিওতে ক্লিক করলে ভিডিওটা আবার বাইরে 2 ঘন্টা পরে হলো সেটা আবার নতুন করে তোমরা যতবার ইচ্ছা দেখতে পারবা। আর পাশে যে পিডিএফটা সেটা চাইলে ডাউনলোড করে নিতে পারবা, সেটা অনেকদিন তুমি ডাউনলোড করে নিলে মানে তোমার আজীবন তোমার কাছে থাকবে। বাট ভিডিওটা একজন যদি সুস্থ কতদিন থাকবে, ভিডিওটা আমাদের এখানে হাইস্ট 15 দিন থাকবে, তার থেকে 2-1 দিন বেশি থাকতে পারে, বাট গ্যারান্টি দিতে পারি না। বাট 15 দিনের গ্যারান্টি দিতে পারি, 15 দিন থাকবে। সো তুমি এই ভিডিওটা 15 দিন দেখে তোমার যে প্রবলেমগুলো নোট করতে পারো, সলভ করতে পারো, বা ক্লাসটা নতুন করে আবার দেখতে পারো কয়েকবার, সমস্যা নেই। সো পিডিএফ এবং ভিডিও রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি অলরেডি। সো এখন হলো যারা বেস্ট টাইম চেঞ্জ করতে বলতেছো, যারা বেস্ট টাইম চেঞ্জ করবা, তোমার হলো ব্রাঞ্চে ফোন করো, ব্রাঞ্চে ফোন করে বলে দিলেই ওরা তোমার রোল নাম্বার রেজিস্টার নাম্বার নিবে, দেন চেঞ্জ করে দিবে। এই তারপর অনেকে জিজ্ঞেস করছো যে এমসিকিউ সিকিউ পরীক্ষা আগামীকাল কিভাবে হবে, কত মার্কসের উপর হবে। ভাই একটু 1 মিনিট, আমি কি তাহলে বেরিয়ে যাই নাকি ভাই? ওকে ওকে ভাইয়া, ওকে, ওকে ভাই, ওকে, সবাই ভালো থাকবেন, পড়াশোনা করবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, সো এমসিকিউটা হবে হলো বোর্ড স্ট্যান্ডার্ড, মানে বোর্ডে যে কটা কোয়েশ্চেন আসে সে করে আসবে। বোর্ডে তোমাদের বাংলায় 30টা মেবি আসে, সো 30টা। আর যেহেতু চ্যাপ্টার ওয়াইজ এক্সাম শুরু হচ্ছে আমাদের এখানে, সো তোমার সিকিউ থাকবে 4টা, 3টা অ্যান্সার করতে হবে। 4টা সিকিউ থাকবে, 3টা অ্যান্সার করতে হবে। সো এমসিকিউ কয়টা থাকবে, সিকিউ কয়টা থাকবে, কোয়েশ্চেন করছো, আমি অ্যান্সার দিয়ে দিছি। ওকে, তারপর অনেকে জিজ্ঞেস করছো এক্সাম টাইমটা হলো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত থাকবে। সো আজকে রাত 12টার পর তুমি চাইলে তোমাদের যে আইডি আছে ওখানে যা চেক করতে পারো তোমাদের এক্সামটা অ্যাড হয়েছে কিনা। সো তোমাদের যে আইডিটা ক্রিয়েট করে দিছি আমরা, প্রোফাইল পাইছো, সেটা একটু ঘাটাঘাটি করো, তোমরা নিজেরা অনেক কিছু শিখতে পারবা। দেন তোমরা অনেক স্মার্ট, যতটুকু আমি জানি। সো তোমাদের এই কোয়েশনগুলো আমাদের এখানে আসবে না, তোমরা নিজেরাই অনেক কিছু জেনে যাবে আর কি ওখান থেকে। সো এই ছিল আর ম্যানেজমেন্ট রিলেটেড কোয়েশন ম্যাক্সিমাম। আর আয়েশা একজন লিখছিল চ্যাটে আমরা যেন ফোরাম করি। সো আমরা একদিন একটা সেমিনার বলছিলাম, একটা ফোরাম করবো। ফোরামে হলো তোমাদের যে অবজেকশন থাকে অথবা কমপ্লেন থাকে সেগুলো জমা দেওয়ার জন্য। সো সেটা হচ্ছে না। সো আমি তোমাদেরকে বলতে পারি সেটা হচ্ছে না, তার মানে এই না তোমরা কমপ্লেন জমা দিতে পারবে না। আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চের ফোন নাম্বার কিন্তু তোমাদের রুটিনের নিচে দেওয়া আছে। ইভেন আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে, যখন ইচ্ছে তখন ফোন দিবা, যখন ইচ্ছে কথা বলতে পারো, যে কোনো কমপ্লেন বিষয় শেয়ার করতে পারবা। সো ফোরাম তো আলাদা লাগতেছে না, ব্রাঞ্চে ফোন করলে তুমি যে তোমার যে প্রবলেম তুমি যেটা ফেস করতে সেটা শেয়ার করতে পারতেছো, সলিউশন পাচ্ছ। সো এই আর কি আমার পরামর্শ হলো, তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা অবশ্যই ব্রাঞ্চের নাম্বারগুলোতে ফোন দিবা, ওনারা রিসিভ না করলে হটলাইন নাম্বারে ফোন দিবা। আশা করি এই 2টা ওয়ে ফলো করলে তোমার যে কোনো প্রবলেম সলিউশন পেয়ে যাবা। সো এই ছিল আজকে যেহেতু প্রথম ক্লাস ছিল, সো ম্যানেজমেন্ট রিলেটেড কোয়েশ্চেন একটু বেশি ছিল। নেক্সট থেকে আশা করি টপিকের উপর কোয়েশ্চেন থাকবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সে প্রত্যাশা রেখে আজকে ক্লাসটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।